তাহলে দেখো আজকের ক্লাসে আমরা মানে এই জিনিসগুলো মোটামুটি ডিসকাস করব যে কত রকমের রিয়াকশান হয়, টাইপস অফ রিয়াকশান। তারপরে সেখান থেকে ওয়ান টাইপ অফ রিয়াকশানের মধ্যে আসে হচ্ছে রেডক্স রিয়াকশান, এবং রেডক্স রিয়াকশান থেকে কী করে মানে সেল তৈরি করা হয়, এবং সেখান থেকে মানে রেডক্স রিয়াকশান অ্যাকচুয়ালি কী হয়, হ্যাঁ, তো সেখান থেকে ইলেকট্রোকেমিক্যাল সেল এবং তার বিভিন্ন এক্সাম্পল। তারপরে ইলেকট্রোকেমিক্যাল সেল মানে অ্যাকচুয়ালি কীভাবে সেলটা তৈরি হয়, এবং তার আবার বিভিন্ন ভাগ থেকে মানে ক্লাসিফিকেশান থেকে একটা আসে হচ্ছে রিভার্সেবল গ্যালভানিক সেল, তার আবার রিভার্সেবল গ্যালভানিক সেল, রিভার্সেবল গ্যালভানিক সেল তাদের থার্মোডায়নামিক্স, মানে পার্টিকুলারলি রিভার্সেবল গ্যালভানিক সেলের থার্মোডায়নামিক্স, এবং সেখান থেকে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ রেডক্স কেমিস্ট্রি হুইচ ইজ দ্য নার্স্ট ইকুয়েশন। হ্যাঁ, তো নার্স্ট ইকুয়েশন, এবং সেখান থেকে ওই রিডাকশান পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড রিডাকশান পোটেনশিয়াল, এবং পুরো সেলের জন্য রিডাকশান পোটেনশিয়াল, এগুলো কেমন কী হয় এই সব জিনিসগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। হয়তো এইটুকু করতে করতে আমাদের যথেষ্ট টাইম চলে যাবে, হয়তো পুরোটা টাইম হবেও না, তারপরে আবার পরের দিন স্যার পড়াবে বা যাই হোক, যেটা যা হবে দেখা যাবে। আচ্ছা, তো যেখানে অসুবিধা হবে আমাকে জিজ্ঞাসা করবে। তাহলে টাইপস অফ রিয়াকশানের মধ্যে রিয়াকশান কত রকমের হয়? রিয়াকশান জেনারেলি দু রকমের হয়, এখন আমরা এখানে বলতে পারি। একটা টাইপের রিয়াকশান হয় যেখানে ইলেকট্রনের আদান প্রদান হয়, মানে ইলেকট্রনের আর কি আদান প্রদান হয়। আর একটা রিয়াকশান হয় হচ্ছে যেখানে মানে হচ্ছে মানে 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 একটা টাইপ অফ রিয়াকশান হয় যেখানে ইলেকট্রনের আদান প্রদানের জন্য অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে, স্বাভাবিক ইলেকট্রনের আদান প্রদান হলে অক্সিডেশন নাম্বার বাড়ছে কমছে। আর এক টাইপ অফ রিয়াকশান হয় যেখানে ইলেকট্রনের আদান প্রদান হয় না, মানে যেখানে মানে কোনো মানে দেয়ার ইজ নো চেঞ্জ অফ ইলেকট্রন, মানে যেখানে আয়ন্স জেনারেট হচ্ছে বা কিছু হচ্ছে, বাট কোনো ইলেকট্রনের আদান প্রদান হয় না আর কি। হ্যাঁ, তো যে সেই টাইপ অফ আমরা জেনারেলি সেরকম রিয়াকশানই এতদিন অবধি পড়ে রেখেছি, যে রিয়াকশানগুলোতে দেয়ার ইজ নো চেঞ্জ অফ ইলেকট্রন, সেই টাইপ অফ রিয়াকশানগুলোকে বলা হয় অ্যাসিড বেস রিয়াকশান, যেমন পড়ে এসেছি আর কি। আর এক টাইপ অফ রিয়াকশান হয় যেমন বললাম যেখানে ইলেকট্রনে চেঞ্জ হওয়ার জন্য অক্সিডেশন নাম্বার বাড়ছে কমছে এরকম হয়, সেই টাইপ অফ রিয়াকশানগুলোকে বলা হয় ওই অক্সিডেশন রিডাকশান রিয়াকশান বা রেডক্স রিয়াকশান বা জারণ বিজারণ বিক্রিয়া। তো সেই জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে আজকে আমাদের পড়তে হবে। তাহলে টাইপস অফ রিয়াকশান কত রকমের হয়? দ্য কেমিক্যাল রিয়াকশান can be classified into two types. One হচ্ছে অ্যাসিড বেস রিয়াকশান, এটা মানে দেয়ার ইজ no exchange of electrons and there is no change of oxidation number, এটা একটা হয়। যেমন ধরো মানে এরকম টাইপ অফ বিভিন্ন রিয়াকশান আছে, যেমন এটা বলতে পারি যে HCl প্লাস NaOH, সেখান থেকে তৈরি হচ্ছে NaCl প্লাস H2, এই রিয়াকশানটা হচ্ছে, ঠিক আছে, কোনো অক্সিডেশন নাম্বারের চেঞ্জ হচ্ছে না, এবং হয় না নর্মাল অ্যাসিড বেস রিয়াকশান বা আরও নানান রকমের রিয়াকশান হয়। মানে এখানে ব্যাপারটা কেমন হচ্ছে দেখো, এখানে তো এরকম হচ্ছে না, এখানে ব্যাপারটা কেমন হচ্ছে যে এটাকে যদি আমি ভেঙে লিখি, H প্লাস ধরো অ্যাকুয়াস মিডিয়ামে আছে প্লাস Cl মাইনাস অ্যাকুয়াস মিডিয়ামে আছে, এইটা প্লাস এইখান থেকে Na প্লাস অ্যাকুয়াস প্লাস OH মাইনাস অ্যাকুয়াস, এইটা এখান থেকে হচ্ছে দিক থেকে Na প্লাস অ্যাকুয়াস প্লাস Cl মাইনাস অ্যাকুয়াস প্লাস এদিক থেকে হচ্ছে H প্লাস অ্যাকুয়াস, মানে এটা H প্লাস ওইভাবে তো থাকবে না, এটা H3O প্লাস হয়ে থাকে, ঠিক আছে, এইটা জলই রেখে দিলাম, এটা লিখছি।
কিন্তু জল ইটসেলফ আর কি, অ্যাকুয়াসে আবার এইচ প্লাস অ্যাকুয়াস ওইচ মাইনাস অ্যাকুয়াস তো কোনো মানে হয় না, এটা তো জল ইটসেলফ এইটা। তো এরকম তাহলে দেখো এখানে কিন্তু কোনো মানে অক্সিডেশন নাম্বারের কিছু চেঞ্জ হয়নি, এক্স্যাক্টলি সেম আছে এইটা। তাহলে এই টাইপ অফ এটার রিয়াকশানকে বলে অ্যাসিড বেস রিয়াকশান। আর এক টাইপ অফ রিয়াকশান হয় যেটাকে বললাম যেটা যে রেডক্স রিয়াকশান। রেডক্স রিয়াকশানে কি হচ্ছে যে এইখানে দেয়ার আর some reactions where there is exchange of electrons or there is a change in oxidation number এইটা, and these reactions these are known as redox reaction এইটা। যেমন কি, যেমন হচ্ছে মানে যেমন ধরো বিভিন্ন রিয়াকশানের মধ্যে যদি এরকম একটা রিয়াকশান হয় 2H2 প্লাস O2 থেকে 2H2O তৈরি হচ্ছে এইটা, হ্যাঁ। আর এটাকে যদি এরকমভাবে আমি মানে ভেঙে ভেঙে লিখি যে একটা হচ্ছে H2 থেকে তৈরি হচ্ছে 2H প্লাস 2 ইলেকট্রন, আর একটা হাফ O2 প্লাস দুটো ইলেকট্রন নিয়ে তৈরি করছে O2 মাইনাস। তাহলে এবার সেখান থেকেই এটা রিয়াকশান করে এই 2H প্লাস আর O2 মাইনাস এটা রিয়াকশান করেই বেসিক্যালি 2H2 এটা তৈরি করছে। মানে এইখানে যদি দেখি যে এই যে এইখানে তো এটা 0-তে আছে আর এইখানে এইটা +1-এ আছে, তাহলে এখান থেকে এইখানে অক্সিডেশন নাম্বার বেড়েছে, আর এখানে একটা 0-তে আছে, এখানে এটা -2-তে আছে, তাহলে এখান থেকে এখানে অক্সিডেশন নাম্বার কমেছে। মানে এটাকে যদি আমি এখানে একটু ভালো করে লিখছি যে ওভারঅল রিয়াকশান হচ্ছে 2H2 প্লাস O2 থেকে তৈরি হচ্ছে 2H2O, এইটা 0, এখানে +1, এইটা 0, এইটা -2। তাহলে এখান থেকে এখানে অক্সিডেশন নাম্বার ডিক্রিজেস, আর এইখান থেকে এইখানে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করেছে। তাহলে এইভাবে অক্সিডেশন নাম্বারে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এবং দেখো এই পার্টিকুলার রিয়াকশানটাতেই দুটোই কিন্তু একসাথে ঘটছে, মানে তার মানে যে কোনো রেডক্স রিয়াকশানে এই মানে এই যে অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করছে বা ইনক্রিজ করছে এটা কিন্তু সাইমালটেনিয়াসলি হচ্ছে। এবং কোনটাকে কি বলে, যখন এই অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করছে তার মানে কি হচ্ছে যে একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তাহলে ইলেকট্রনটা ছেড়ে যখন দিচ্ছে তখন ইলেকট্রনটা কোথাও যাচ্ছে, ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে মানে সেটা কোথাও যাচ্ছে, কোথাও কোনো অন্য কারোর কাছে যাবে। তার মানে ইলেকট্রন ছেড়ে দিয়ে ওর অক্সিডেশন নাম্বার বেড়ে যাচ্ছে, মানে সে নিজে অক্সিডাইজড হচ্ছে। তাহলে সে নিজে অক্সিডাইজড হওয়ার জন্য অন্য কাউকে রিডিউস করতে হচ্ছে। তাহলে যখন সে নিজে অক্সিডাইজড হচ্ছে তার জন্য অন্য কাউকে ইলেকট্রনটা দিয়ে দিতে হচ্ছে, ডোনেট করতে হচ্ছে, মানে অন্য কাউকে রিডিউস করতে হচ্ছে। তো এই জন্য যে অক্সিডাইজ হচ্ছে তাকে আমরা বলবো রিডিউসিং এজেন্ট। আর অন্যদিকে যার অক্সিডেশন নাম্বার কমে যাচ্ছে তার মানে সে ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, তো সে তো কোথাও একটা থেকে ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, তার মানে কাউকে একটা অক্সিডাইজড করে নিজে রিডিউসড হচ্ছে। সেই জন্য যে রিডিউসড হচ্ছে তাকে বলবো অক্সিডাইজিং এজেন্ট, মানে অন্যকে যেটা করছে সেই হিসাবে ওর মানে নামটা হবে। তাহলে এই পার্টিকুলার কেসে
তাহলে এইরকম এই পার্টিকুলার কেসে মানে এইরকম ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে অক্সিডেশন আর রিডাকশান মানে কোনো একটা পার্টিকুলার সাবস্টেন্স সে নিজে অক্সিডাইজড হচ্ছে মানে সে অপরকে রিডিউসড করছে এবং ভাইস ভার্সা, এবং তার মানে এই যে অক্সিডেশন আর রিডাকশান যেটা হচ্ছে মানে এক একটা অক্সিডেশন বা রিডাকশান এগুলোকে এক একটাকে বলা হয় হাফ সেল রিয়াকশান, সেগুলো নিয়ে আমরা ডিটেলে আসবো। বাট কথাটা হচ্ছে এই যে অক্সিডেশন আর রিডাকশান যেটা হচ্ছে এটা কিন্তু সাইমালটেনিয়াসলি হয়। যে কোনো রেডক্স রিয়াকশানে অক্সিডেশন আর অক্সিডেশন অ্যান্ড রিডক্স রিয়াকশান টেক্স প্লেস সাইমালটেনিয়াসলি, এটা অবশ্যই বলতে হবে। এবং এই দুটো রিয়াকশান মিলিয়েই কিন্তু একটা ফুল রিয়াকশান। হ্যাঁ মানে এবং জেনারেলি যেটা দেখানো হবে এরপর থেকে কখনোই দুটোকে একসাথে লেখা হবে না, সবসময় হাফ সেল রিয়াকশান হিসাবে দেখানো হবে, মানে অক্সিডেশন করে আলাদা দেখানো হবে, রিডাকশান করে আলাদা দেখানো হবে। অক্সিডেশনের জন্য আলাদা থার্মোডাইনামিক্স করা হয়, রিডাকশানের জন্য জেনারেলি আলাদা থার্মোডাইনামিক্স করা হয়, এবং করে তারপরে ফুল রিয়াকশানের জন্য থার্মোডাইনামিক্সটা বের করা হয়, বা অক্সিডেশন আর রিয়াকশানের মধ্যে কিছু একটা রিলেশন আছে সেটা বের করে নেওয়া হয়, যাতে করে একটা বের করলেই অন্যটা ইজিলি বলা যায়। জেনারেলি এরপর থেকে দেখবো আমরা সবসময় এরকমভাবেই করবো, সেই জন্য একটা বুঝলেই অন্যটা বোঝা যায় এরকম ব্যাপারটা দেখবো। বাট এগুলোকে কিন্তু অ্যাকচুয়ালি একটা ফুল রেডক্স রিয়াকশানের মধ্যে কিন্তু অক্সিডেশন রিডাকশান দুটোই হচ্ছে এবং যেটা সাইমালটেনিয়াসলি হয়। তাহলে in a redox reaction oxidation and reduction takes place মানে এটা take place সাইমালটেনিয়াস, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা তাহলে অক্সিডেশন কাকে বলছি? অক্সিডেশন মানে বলা হচ্ছে যে অক্সিডেশন মানে হচ্ছে মানে বেসিক্যালি ইলেকট্রন ইজ ডোনেটেড এবং যার ফলে অক্সিডেশন নাম্বার যেখান থেকে যেটাকে আমরা এবার থেকে ON বলে বলতে পারি ইনক্রিজেস, এইটা। এবং তার মানে দ্য সাবস্টেন্স ইজ itself oxidized and is reducing other, এটা মানে this is called reducing agent, reducing agent বা reducing substance। যেমন কি, যেমন হচ্ছে যেটা আগে দেখিয়েছিলাম ওরকম হতে পারে যে এই H2 এইটা থেকে 2H প্লাস দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তার মানে এখানে বেসিক্যালি নিজে অক্সিডাইজড হচ্ছে এবং অপরকে রিডিউস করছে এরকম। আর রিডাকশানটা কি? রিডাকশান হচ্ছে ইলেকট্রন ইজ বিং অ্যাকসেপ্টেড, যে কারণে অক্সিডেশন নাম্বার ডিক্রিজেস, এটা হচ্ছে। এবং তার ফলে কি হচ্ছে, দ্য সাবস্টেন্স ইজ itself reduced and is oxidizing the other, and this is called oxidizing agent। যেমন কি, যেমন ধরো এই যেটা বলেছিলাম যে হাফ O2 প্লাস দুটো ইলেকট্রন নিয়ে মানে O2 মাইনাস তৈরি করছে, O2 মাইনাস তৈরি করছে, ঠিক আছে। তাহলে এরকমভাবে কিন্তু রিয়াকশানটা হয়, হ্যাঁ।
তাহলে এইটা হচ্ছে গিয়ে, এইটা খুব ইম্পর্ট্যান্ট। তাহলে এইটাকে বলা হচ্ছে রিডিউসিং এজেন্ট, যে নিজে অক্সিডাইজ হচ্ছে অপরকে রিডিউস করছে, আর যে নিজে রিডিউস হচ্ছে আর অপরকে অক্সিডাইজ করছে তাকে বলছে রিডিউসিং, এই অক্সিডাইজিং এজেন্ট। যে নিজে রিডিউস হচ্ছে অপরকে অক্সিডাইজ করছে তাহলে সেটাকে বলা হচ্ছে রিডিউসিং অক্সিডাইজিং এজেন্ট, এবং ভাইস ভার্সা। ঠিক আছে, বুঝতে পেরেছি নিশ্চয়ই? ঠিক আছে, এটা আচ্ছা, এটা হলো। তাহলে এরপরে এতে ঢোকা, আচ্ছা এটা এটা একটা হলো। আচ্ছা, আর একটা টার্ম এখানে খুব মানে ইয়ে করা হয়, ইউজ করা হয়, সেটা হচ্ছে দেখো এই যে রিয়াকশানগুলো হচ্ছে, মানে এই যে H+ বা O2 মাইনাস, এটা তো ঠিক আছে, এটা জলের মধ্যে হচ্ছে, ঠিক আছে, মানে জল ইটসেলফ এই রিয়াকশানটা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এমনি বেশিরভাগ রিয়াকশানের ক্ষেত্রে, যেমন ধরো আমি যদি এরকম একটা রিয়াকশান কনসিডার করি, যে কনসিডার এ রিয়াকশান, যদি এরকম বলি যে Zn প্লাস CuSO4, এখান থেকে Cu প্লাস ZnSO4, ধরো এইটা তৈরি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই রিয়াকশানটা অ্যাকচুয়ালি কেমন হচ্ছে, এর অক্সিডেশন রিয়াকশান হচ্ছে যে এই Zn থেকে Zn2 প্লাস 2 ইলেকট্রন, এইটা হচ্ছে অক্সিডেশন রিয়াকশান। আর রিডাকশন রিয়াকশান কি, কোনটা, দেখো এইখানে Cu এটা +2 ছিল, সেখান থেকে এটা Cu0 হয়ে গেছে, তার মানে অক্সিডেশন নাম্বার কমে গেছে, তার মানে Cu+2 এইদিকে আমি ইলেকট্রনটা লিখি, সে হচ্ছে দুটো ইলেকট্রন নিচ্ছে করে Cu তৈরি করছে, এটা হচ্ছে রিডাকশন রিয়াকশান। তাহলে এখান থেকে ওভারঅল রিয়াকশানটা কি হচ্ছে, Zn প্লাস Cu2 প্লাস থেকে Zn2 প্লাস Cu, এটা তৈরি হচ্ছে। তাহলে দেখো এই রিয়াকশানের মধ্যে, এবার আমি যখন ওপরে একটা রিয়াকশান লিখেছি সেখানে কিন্তু আর একটা সালফেট আয়ন আছে, বাট যদি তুমি হাফ সেল রিয়াকশানগুলোকে আমরা ভেঙে ভেঙে লিখি তাহলে সালফেট আয়নের কিন্তু কোনো কাজ নেই। এবার কথাটা হচ্ছে তাহলে সালফেট আয়নটা আছেটা কেন, মানে রিয়াকশান মিডিয়ামে Znটা মানে Zn2 প্লাস বা Cu2 প্লাস এইভাবে কি থাকতে পারে, এইভাবে তো থাকে না, সেটা তো কিছু একটা সল্ট হিসাবে থাকবে, কিছু একটা অ্যানায়নের সাথে যুক্ত হয়ে তো সল্ট হিসাবে থাকবে। তো সেইটাই হচ্ছে SO4 এর কাজ, মানে SO4 কিন্তু এখানে রেডক্স রিয়াকশানে কোনোভাবে পার্টিসিপেট করছে না, সেই জন্য অ্যাজিড চুপ করে বসে আছে, বসে হেল্প করছে, মানে হেল্পও করছে বলবো না, মানে যেহেতু Zn2 প্লাস বা Cu2 প্লাস এটা ইটসেলফ একা একা এক্সিস্ট করতে পারে না, সেই জন্য ওদের কারোর একজনের হেল্প লাগবে এক্সিস্ট করার জন্য, সেই জন্য SO4 বসে আছে, কিন্তু ওর কিন্তু রেডক্স রিয়াকশানে কোনো কাজ নেই। সেই জন্য SO4 বলা হয় যে এই টাইপ অফ আয়নকে বলা হয় স্পেকটেটার আয়নস, ঠিক আছে। তাহলে এটাও খুব ইম্পর্টেন্ট, মানে একটা টার্মিনোলজি রেডক্স কেমিস্ট্রি, যে এগুলোকে বলা হয় স্পেকটেটার আয়ন, যারা হচ্ছে যে অক্সিডেশন বা রিডাকশন কোনো কিছুকেই মানে কোনো কিছুতেই পার্টিসিপেট করে না, কিন্তু ওই আর কি, মানে আয়নগুলোকে এক্সিস্ট করার জন্য তাকে থাকতে হয়, মানে হেল্প করতে হয় আর কি, তো সেইগুলোকে বলা হয় স্পেকটেটার আয়ন। ইন দিস কেস SO4 is present in the reaction mixture, but it can neither accept nor accept nor donate electrons, এইটা, and this is neither oxidant or nor
reductant. This is called the spectator ion. The spectator ion. ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে একটা ব্যাপার। আচ্ছা, এইবার হচ্ছে এই যেটা বলছিলাম যে এই এই যে যেটা নিয়ে আলোচনা করছি আর কি, রেডক্স রিয়াকশান, সেইটা কি অ্যাকচুয়ালি কী লাগে সেইটা জিনিস দেখা যায়। ঠিক আছে, আচ্ছা, মানে এই রেডক্স রিয়াকশানে যেটা আমরা বলছি যে এটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল, মানে রেডক্স রিয়াকশান যেটা বা ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশানও বলা যেতে পারে। তো সেইটাতে আগে আসুক, মানে রেডক্স রিয়াকশানে অ্যাকচুয়ালি কী হয়, মানে কীভাবে রিয়াকশানটা হয় সেটা আসুক, এবং সেখানে কী হচ্ছে না হচ্ছে সেই জিনিসগুলো আমরা দেখব। তো মেনলি এই রেডক্স রিয়াকশানে যেটা আমাদের দরকার হয় যেটা সেল। হ্যাঁ, তো সেলটা কি? সেল হচ্ছে জেনারেলি দুটো মানে ইলেকট্রোড আর ইলেকট্রোলাইটিক সলিউশন থাকে। মানে বেসিক্যালি বলতে গেলে সেল ইজ কনসিস্ট অফ টু মানে ইলেকট্রোড হাফ সেল বলতে পারি, মানে টু হাফ সেল নিয়ে তৈরি হয়। এবার হাফ সেল মানে কি? হাফ সেল মানে ইলেকট্রোড থাকবে আর ইলেকট্রোলাইটিক সলিউশন থাকবে, এইটা হচ্ছে ব্যাপার। মানে সেল মানে সেল ইজ কনসিস্ট অফ টু হাফ সেল, এবং আবার এক একটা হাফ সেল মানে হচ্ছে এক একটা ইলেকট্রোড থাকবে আর ইলেকট্রোলাইটিক সলিউশন থাকবে। এবার ইলেকট্রোড আবার কত রকমের হয় আর ইলেকট্রোলাইটিক সলিউশন বলতে কি সেই জিনিসগুলো আসবে। এবং এই পুরো সেলটা তৈরি করার পর অ্যাকচুয়ালি জিনিসটা কি হচ্ছে, হ্যাঁ মানে মানে দেখো, মানে মানে এই টাইপ অফ রিয়াকশানগুলো দু রকমের হতে পারে। একটা হতে পারে যে আমার স্পন্টেনিয়াস কেমিক্যাল রিয়াকশান হচ্ছে, কেমিক্যাল রিয়াকশানের জন্য, মানে কেমিক্যাল রিয়াকশানের জন্য তো আমি দেখতে পাচ্ছি ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে, অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে, এই ব্যাপারগুলো হচ্ছে। এবার কেমিক্যাল রিয়াকশান হচ্ছে তার জন্য, মানে স্পন্টেনিয়াস কেমিক্যাল রিয়াকশান হচ্ছে তার জন্য কারেন্ট জেনারেট হচ্ছে। তার মানে কি? মানে কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল, ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশান, যেটাকে আমরা বলি ইলেকট্রোকেমিস্ট্রি, ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশান। আর এক টাইপ অফ রিয়াকশান হয় যেখানে আমরা কারেন্ট পাঠাচ্ছি, সেই জন্য কেমিক্যাল রিয়াকশান হচ্ছে। ঠিক আছে, মানে সেটাকে আবার আলাদা বলে, সেটাকে ইলেকট্রোলাইটিক রিয়াকশান বা ইলেকট্রোলাইটিক কেমিস্ট্রি বলে, সেটা আলাদা। তো এরকম দু টাইপের হতে পারে। এবার আমরা এই প্রথম টাইপেরটা পড়বো, যে স্পন্টেনিয়াস কেমিক্যাল রিয়াকশান হচ্ছে তার জন্য কারেন্ট জেনারেট হচ্ছে। ঠিক আছে, তো সেটাতে আসছি, সেটা ছোটো করে বলে দেবো। কিন্তু তার আগেই যাই হোক না কেন, এই সব কিছুর জন্য যেটা দরকার সেটা হচ্ছে আগে প্রথমে স্ট্রাকচারটা বোঝা দরকার, যে রিডক্স রিয়াকশান যার মধ্যে হয় সেই স্ট্রাকচারটা বোঝার দরকার। তাহলে সেইটা আগে দেখি। তাহলে সেটা হচ্ছে সেল বা ইলেকট্রোকেমিক্যাল সেল। হ্যাঁ, সেল কাকে বলে? তাহলে ইট ইজ অ্যান electrical it is an electrical device which consists of two electrodes connected by conducting wires and electrolytic solution where electrical energy and chemical energy are transform one into another। ওই যেটা আমি বললাম যে মানে এই সেলে দু রকমের রিয়াকশান হতে পারে। একটা হচ্ছে স্পন্টেনিয়াস কেমিক্যাল রিয়াকশান, যার জন্য কারেন্ট জেনারেট হবে, অথবা আমি কারেন্ট পাঠিয়েছি তার জন্য কেমিক্যাল রিয়াকশান হবে। এবং সেটার উপর ডিপেন্ড করে বিভিন্ন রকমের সেল তৈরি হবে, বিভিন্ন রকমের রিয়াকশান হবে। আমরা ওই প্রথমটা পড়বো, যে স্পন্টেনিয়াস কেমিক্যাল রিয়াকশান যার জন্য কারেন্ট তৈরি হচ্ছে। ঠিক আছে, কিন্তু সেগুলো মানে মোটামুটি একটা যেভাবে সব ডেফিনেশন লিখে দেওয়া হচ্ছে লিখে দেবো এটা। তাহলে এটা হচ্ছে সেল। এটা দেখতে কেমন, এই ছবিটা আগে মানে একটু বোঝা যাক কেমন দেখতে। যে তাহলে ধরো এরকম একটা দুটো বিকার আছে,
এই একটা বিকার আছে, আর ধরো এরকম আর একটা বিকার আছে, এইটা, ঠিক আছে। আচ্ছা, এবার এর মধ্যে একটা ইলেকট্রোড আছে, একটা মেটালিক মেটাল, কিছু কিছু ক্ষেত্রে নন মেটালও হয়, এরকমভাবে একটা একটা মেটাল আছে। আর এইখানে ধরো এইটা হচ্ছে কি, আমি বলছি যে এইটা হচ্ছে ওই জিঙ্ক মেটাল আর কি, হ্যাঁ। তো আর এইটা হচ্ছে, এইখানে আর একটা মেটাল আছে, তাহলে এইটা ধরো কপার মেটাল বলছি, হ্যাঁ। আচ্ছা, এবার এই দুটো কানেক্টেড আছে এরকমভাবে, এই দুটো কানেক্টেড আছে একটা মেটালিক ওয়্যার দিয়ে, এইভাবে একটা মেটালিক ওয়্যার দিয়ে কানেক্টেড আছে। আর এইটাও এরকমভাবে, এইভাবে এটা আছে, এইটা, হ্যাঁ। আচ্ছা, এইবার এইখানে হচ্ছে এইটার মধ্যে একটা ইলেকট্রোলাইটিক সলিউশন আছে। তাহলে সেল যেটা মানে সেলের মধ্যে থাকবে 2 হাফ সেল, মানে দুটো ইলেকট্রোড আর ইলেকট্রোলাইটিক সলিউশন। তার মানে বেসিক্যালি দুটো হাফ সেল, একটা হাফ সেল আবার একটা ইলেকট্রোড আর ইলেকট্রোলাইটিক সলিউশন দিয়ে তৈরি হয়, ঠিক আছে। তাহলে এর মধ্যে এই ইলেকট্রোলাইটিক সলিউশন আছে, এটা ধরো আমার ZnSO4 সলিউশন আছে, আর এর মধ্যেও এরকমভাবে একটা ইলেকট্রোলাইটিক সলিউশন আছে, এটা বলছি যে CuSO4 এইভাবে আছে, ঠিক আছে। আচ্ছা, এবার এইটার মধ্যে তো রিয়াকশানটা হতে হবে, যেটা আমি কি বললাম, আমি বললাম যে স্পন্টেনিয়াস কেমিক্যাল রিয়াকশান হতে হবে, তার জন্য কারেন্ট তৈরি হবে। তাহলে স্পন্টেনিয়াস কেমিক্যাল রিয়াকশান হতে গেলে এই দুটোকে তো কানেক্ট করতে হবে কোথাও। এই কানেকশানের জন্য এইখানে না একটা ইউ শেপ এরকম একটা কানেকশান থাকে, ইউ শেপ একটা কানেক্টর থাকে। এটা তোমরা প্র্যাকটিক্যালগুলো এখনও করেছো কিনা আমি জানি না। এরকম একটা ইউ শেপ কানেক্টর থাকে, এটাকে বলা হয় সল্ট ব্রিজ, হ্যাঁ। এবার এই সল্ট ব্রিজটা কি সব ডিটেলে পড়বো পরে, আমরা 2-3টা ক্লাসের পরে বা নেক্সট ক্লাসে মনে হয় ডিটেলে পড়া হবে যে সল্ট ব্রিজ কী দিয়ে তৈরি হয়, হ্যাঁ। সল্ট ব্রিজে কী কী মানে কী কী জিনিস থাকে, কেন থাকে, সেই আগার জেলি না আগার জেলি থাকে, KNO3 বা NaNO3 দিয়ে তৈরি হয়, কেন তৈরি হয়, অন্য কিছু কেন না, সব ডিটেলে অনেক কিছু পড়া হবে। আপাতত কিছু বলছি না, এটা শুধু বলছি এটার নাম হচ্ছে সল্ট ব্রিজ, এটা থাকে, ঠিক আছে। এইটা, তাহলে এই রিয়াকশানটা হয়। এবার এই কানেকশানটা দিয়ে বেসিক্যালি রিয়াকশানটা হয়, এবং এই রিয়াকশানের জন্য যেটা বললাম যে কারেন্ট জেনারেট হয়। আচ্ছা, এবার এই কারেন্ট জেনারেট হলে এখানে একটা নিশ্চয়ই কানেক্টিং মানে কারেন্ট টাইপের একটা ওয়্যার থাকতে হবে, সেটা ডিটেলে আসছি, কোন দিকে কী হবে এটা একটুখানি না বললে বোঝা যাবে না। আচ্ছা, তো তাহলে এরকম হয়। আচ্ছা, তাহলে দেখো এইখানে কি হচ্ছে, এইখানে আমি রিয়াকশানটা হচ্ছে Zn থেকে Zn2+ তৈরি হচ্ছে, মানে Zn থেকে Zn2+ তৈরি হচ্ছে, আর এইদিকে হচ্ছে Cu2+ থেকে Cu কপার তৈরি হচ্ছে। তার মানে কি হচ্ছে, মানে Znটা এখানে হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিয়ে ও Zn2+ হয়ে এইদিকে যাচ্ছে, গিয়ে CuSO4-এর সাথে রিয়াকশান করছে। তার মানে Znটা ইলেকট্রনটাই বাঁ দিকের ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে ও এই মানে এই ডান দিকে যাচ্ছে, গিয়ে CuSO4-এর সাথে রিয়াকশান করছে। তার মানে বাঁ দিকের ইলেকট্রনটা কী হবে, এটা ইলেকট্রন রিচ ইলেকট্রন হবে, কারণ এখানে তো যত ইলেকট্রন ছেড়ে দিয়ে Znটা চলে যাচ্ছে। অন্যদিকে কপারটা যেটা কি করছে, এখানে Cu আছে যেটা, সে হচ্ছে Cu মানে 2+ হিসাবে আছে এখানে, তাহলে Cu2+টা আসছে হচ্ছে জিঙ্কে এইখানে। তার মানে এখানে কি, মানে এখানে হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে আছে এই কপারের ইলেকট্রনটা, ঠিক আছে। তাহলে এই Znটা যেটা সেটা হচ্ছে মানে ইলেকট্রন রিচ, আর এই দিকে আর এটা হচ্ছে মানে সরি Znটা যেটা, হ্যাঁ, সেটা হচ্ছে ইলেকট্রন রিচ, মানে তো এখানে ইলেকট্রন ছেড়ে দিয়েও CuSO4-এর দিকে চলে যাচ্ছে, মানে যত ইলেকট্রন এখানে তৈরি হচ্ছে এখানে আছে। আর অন্যদিকে Cu যেটা, সেটা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, কারণ এখানে হচ্ছে সবসময় Cu2+টা এই দিক থেকে চলে আসছে এদিকে, তাহলে এটা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট। তাহলে সেটা আগে বলা যায়, হ্যাঁ। তাহলে যেটা লিখছিলাম, মানে এইখানে যেটা হচ্ছে যে তাহলে সেল is consist of 2 half cell
যার মধ্যে এবার এই হাফ সেল আবার মানে 2 হাফ সেল আবার 1 half cell is consist of 1 electrode and 1 electrolytic solution এইটা। এবং এই হাফ সেলগুলো কি, the half cell can be classified as anode half cell। অ্যানোড হাফ সেলে কী হবে, এখানে হয় হচ্ছে অক্সিডেশন রিয়াকশান হয়, অক্সিডেশন টেক্স প্লেস। এই যে বললাম যে জিঙ্ক কী করছে, জিঙ্ক এখানে ইলেকট্রনকে ছেড়ে দিয়ে CuSO4 এর দিকে চলে যাচ্ছে। তাহলে ইলেকট্রনকে ছেড়ে দিয়ে যে CuSO4 এর দিকে চলে যাচ্ছে, তার মানে তো নিজে অক্সিডাইজড হচ্ছে, তার মানে এইখানে অক্সিডেশন রিয়াকশান হচ্ছে, সেই জন্য এইটাকে আমরা বলবো জিঙ্ক অ্যানোড। আর অন্যদিকে আর একটা হচ্ছে ক্যাথোড হাফ সেল। এখানে রিডাকশন টেক্স প্লেস, বা এটাকে বলা হবে রিডাকশন হাফ সেল। তাহলে অন্যদিকে CuSO4 এর ক্ষেত্রে কী হবে, CuSO4 এর ক্ষেত্রে Cu2+টা এই অ্যানোডের দিকে যাচ্ছে, তার মানে এখানে তো রিডাকশান হচ্ছে, তাহলে এটা হচ্ছে ক্যাথোড। ঠিক আছে এইটা। আচ্ছা, তার মানে দেখো এই আমি এটা বলছি যে এটা এই দিকটা হচ্ছে ইলেকট্রন রিচ, এই জিঙ্কটা যেটা সেটা ইলেকট্রন রিচ, তার কারণ হচ্ছে এখানে অক্সিডেশন হচ্ছে, এখানে ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছি। আর ক্যাথোডে যেটা সেখানে রিডাকশান হচ্ছে, সেখানে গিয়ে ইলেকট্রনটা নিচ্ছে, মানে Zn2+টা সিউর দিকে গিয়ে এখানেও ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করে Zn তৈরি করছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ইলেকট্রন রিচ, তার মানে এই ইলেকট্রন ডেফিশিয়েন্ট। তাহলে এই যে তাহলে ইলেকট্রনটা কোন দিক থেকে যাচ্ছে, ইলেকট্রনটা যাচ্ছে হচ্ছে এই অ্যানোড থেকে, মানে ইলেকট্রন রিচ থেকে ইলেকট্রন ডেফিশিয়েন্টের দিকে ইলেকট্রন যেতে চাইবে, তার মানে এই Zn জিঙ্ক থেকে Cu এর দিকে ইলেকট্রনটা যাচ্ছে। তাহলে ইলেকট্রন যেদিকে যাচ্ছে কারেন্টটা সবসময় তার অপোজিট দিকে যায়, মানে ইলেকট্রনটা যাচ্ছে হচ্ছে জিঙ্ক থেকে সিউর দিকে, তাহলে কারেন্টটা যাবে উল্টো দিকে, কপার থেকে জিঙ্কের দিকে। ঠিক আছে, তাহলে এই যে এটা যেটা বলছি যে এটা হচ্ছে ইলেকট্রন রিচ বললাম, তো ইলেকট্রন রিচ মানে এই দিকটা পজিটিভ হবে, আর এটা হচ্ছে ইলেকট্রন ডেফিশিয়েন্ট, তাহলে এই দিকটা নেগেটিভ হবে। এইভাবে এই জিনিসটা কানেক্ট থাকবে। এবং এই রকম সেলগুলোকে বলা হয় হচ্ছে ড্যানিয়েল সেল, মানে যেখানে আমি যদি মানে কেন আবার ড্যানিয়েল সেল বলছি সেটাও বলছি, মানে এখানে আমি কি বলছি যে আমার ইলেকট্রনটা যাবে হচ্ছে ইলেকট্রন রিচ থেকে ইলেকট্রন ডেফিশিয়েন্টের দিকে, মানে জিঙ্ক থেকে সিউর দিকে কপারের দিকে ইলেকট্রনটা যাবে। ইলেকট্রনটা যেদিকে যায় কারেন্টটার উল্টো দিকে যাবে, কারেন্ট যাবে হচ্ছে কপার থেকে জিঙ্কের দিকে। এবার যদি আমি কোনো এক্সটার্নাল ফোর্স দিয়ে কারেন্টটাকে উল্টো করতে পারতাম, মানে যদি আমি কোনো এক্সটার্নাল ফোর্স দিয়ে কারেন্টটাকে জিঙ্ক থেকে কপারের দিকে করতে পারতাম, তাহলে সেই রকম সেলকে বলা হয় রিভার্সেবল গ্যালভানিক সেল। এবং রিভার্সেবল গ্যালভানিক সেলেরই আর একটা নাম হচ্ছে ড্যানিয়েল সেল। মানে যেটা বলছি যে এখানে কি হচ্ছে, ইন দিস কেস জিঙ্ক অ্যানোড ইজ ইলেকট্রন রিচ ইলেকট্রোড, যেটাকে ওই অ্যানোড বলা হচ্ছে যে কারণে, অ্যান্ড কপার ইজ ইলেকট্রন deficient electrode. This means electron is transferring from zinc to copper, but the current is
flowing in the reverse direction. That is copper to zinc. এটা হচ্ছে এই রকম সেলকে বলা হয় this type of cell is called galvanic cell. এবং যদি আমরা কোনো বাইরের ফোর্স দিয়ে যদি এটাকে উল্টো করতে পারতাম, মানে কারেন্টটা যদি উল্টো দিকে যেত, যদি যাওয়ানো সম্ভব হয়, তাহলে তখন তাকে বলা হবে রিভার্সেবল গ্যালভানিক সেল। এবং যদি আমি গ্যালভানিক সেল থেকে রিভার্সেবল গ্যালভানিক সেল পাই, তাহলে সেই সেলটা হচ্ছে একটা ড্যানিয়েল সেল। আর যদি এটা করতে না পারি, যেমন অনেক ক্ষেত্রেই দেখা যাবে এটা করতে পারবো না, মানে ধরো এমন একটা রিয়াকশান হচ্ছে যেখানে কোনো একটা পার্টিকুলার সাবস্টেন্স যেটা ক্যাথোড বা অ্যানোড হিসাবেই, মানে যেটা ক্যাটায়ন, মানে যেটা আর কি মানে অক্সিডেশন বা রিডাকশান কোনো একটা রিয়াকশানে পার্টিসিপেট করছে, সেইটার কোনো কিছুর একটা মানে তোমার হচ্ছে প্রেসিপিটেট পড়ে গেল। মানে ধরো এই পার্টিকুলার কেসেই যেটা আমরা বলেছি না যে জেডএন থেকে জেডএন প্লাস ইউএসএফোর থেকে সিউ প্লাস জেডএন এসএফোর হলো, ধরো জেডএন এসএফোরটা এমন একটা সাবস্টেন্স হতো যে যার তোমার প্রেসিপিটেট পড়ে যায়, তাহলে সে তো আর উল্টো দিকে রিয়াকশানে পার্টিসিপেট করবে না, উল্টো দিকটা তো হবে না। যতই আমি মানে বাইরে থেকে এক্সটার্নাল এনার্জি দিই না কেন, যখন ওটা প্রেসিপিটেট পড়ে গেল, ও তার রিয়াকশান করতে পারবে না, তাহলে তখন অর্ধেক রিয়াকশানটা হচ্ছে না, তার মানে রিয়াকশানটা হচ্ছে না, তখন সেটাকে বলা হবে ইরিভার্সেবল গ্যালভানিক সেল। তার মানে গ্যালভানিক সেল ছিল যেটাকে কিন্তু তুমি বাইরে থেকে এনার্জি দিয়েও আর রিভার্স করতে পারলে না, তখন সেটাকে ইরিভার্সেবল গ্যালভানিক সেল বলা হবে। দ্যাট ইজ নট আ ড্যানিয়েল সেল, বাট দ্য গ্যালভানিক সেল যেটাকে আমি কিন্তু রিভার্সেবল গ্যালভানিক সেল করতে পারি আমি বাইরে থেকে এনার্জি দিয়ে, সেটাকে বলা হয় মানে রিভার্সেবল গ্যালভানিক সেল, যার ওয়ান অফ দ্য এক্সাম্পল হচ্ছে ড্যানিয়েল সেল। তাহলে আমরা যেই এক্সাম্পলটা এতক্ষণ ধরে দিলাম, এটা কিন্তু রিভার্সেবল গ্যালভানিক সেল, এবং যেটাকে আমরা বলি ড্যানিয়েল সেল বলতে পারি। তাহলে ড্যানিয়েল সেল কি হচ্ছে, যে Daniel cell, the anode half cell reaction কি, যে জিঙ্ক থেকে Zn2+ প্লাস 2 ইলেকট্রন হচ্ছে, হ্যাঁ, তার মানে এইটা হচ্ছে এখানে আর কি, যেখানে বেসিক্যালি আমার অক্সিডেশন হচ্ছে। আর দ্য ক্যাথোড হাফ সেল রিয়াকশান হচ্ছে Cu2+ যাচ্ছে, করে দুটো ইলেকট্রন নিচ্ছে, নিয়ে Cu হচ্ছে এইটা, ঠিক আছে। মানে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে CuSO4 আছে, তার মানে Cu2+ হয়ে আছে, Cu2+টা এদিকে আসছে, গিয়ে অ্যানোডে এসে ইলেকট্রনটা নিচ্ছে, নিয়ে করছে, কী বলে, কপার তৈরি করছে এরকমভাবে। তাহলে এর ওভারঅল রিয়াকশানটা কি হচ্ছে, ওভারঅল রিয়াকশান হচ্ছে জিঙ্ক প্লাস Cu2+ থেকে Cu প্লাস Zn2+ তৈরি হচ্ছে, এইটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখান থেকে যেটা বলি, যে কথাগুলো বলছিলাম সেটা একটু বলি, যে ইলেকট্রোকেমিক্যাল সেল। হ্যাঁ বলো। এই যে রিঅ্যাকশনটা নেবেন, এখানেও তো জিঙ্ক সালফারের প্রেসিপিটেট করতে পারে, তাহলে এই রিঅ্যাকশনটা করে আমরা ড্যানিয়েল সেল বলি। না, এখানে জিঙ্ক সালফার প্রেসিপিটেট পড়ে না, এটা প্রেসিপিটেট। তাহলে ম্যাডাম যে সমস্ত রিঅ্যাকশনের ক্ষেত্রে ধরো প্রেসিপিটেট করে যাচ্ছে, তার গ্যাস হয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে সেই সমস্ত রিঅ্যাকশনগুলোকে তো আমরা রিভার্স প্রসেসে আনতে পারবো না। না, পারবো, তাহলে সেগুলো তো আমার ড্যানিয়েল সেল হবে না। না, সেগুলো হবে না, সেটাই তো, সেটাই। তাহলে আমরা আমরা কি করে বুঝবো যে কোন রিঅ্যাকশনগুলো আমাদের ড্যানিয়েল সেল দেখাবে বা রিভার্স গ্যালভানিক সেল দেখাবে? কারণ সেটা তো ওই মানে কেমিস্ট্রি নলেজ থেকে জানতে হবে যে কোনগুলো প্রেসিপিটেট পড়ে বা পড়ে না। প্রথমত তো রিয়াকশন করে বোঝা যায়, আর আগে থেকে প্রায়র বুঝতে গেলে সেটা তো জানতে হবে যে কোনগুলো পড়ে, যেটা Zn2+ বা CuSO4 প্রেসিপিটেট পড়ে না।
আচ্ছা, তাহলে প্রথমে তাহলে এবার ইলেকট্রোকেমিক্যাল সেলের ব্যাপারটা একটু বুঝি। ইলেকট্রোকেমিক্যাল সেল যেটা বললাম যে ইলেকট্রোকেমিক্যাল সেল মানে যে সেল যেখানে ইলেকট্রিক্যাল এনার্জি আর কেমিক্যাল এনার্জি ইন্টার কনভার্ট হয়। এবার কার থেকে কার ইন্টার কনভার্ট হয় সেটা হচ্ছে কথা। তাহলে সেখানে এটা আমি আর এখানে লিখছি না, কারণ একটু আগেই লিখেছি যে ওটা বেসিক্যালি ইলেকট্রিক্যাল এনার্জি আর কেমিক্যাল এনার্জি ইন্টার কনভার্ট হচ্ছে। আচ্ছা, যদি যেটা বলছিলাম যে আমি বাইরে থেকে কোনো এনার্জি দেওয়ার জন্য আমার হচ্ছে কারেন্ট জেনারেট হচ্ছে, সেটা যদি হয়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে বা বাইরে থেকে কারেন্ট দেওয়ার জন্য কেমিক্যাল রিয়াকশান হচ্ছে, এটা যদি বলি বাইরে থেকে কারেন্ট দেওয়ার জন্য কেমিক্যাল রিয়াকশান হচ্ছে, তার মানে এখানে ইলেকট্রিক্যাল এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, সেটাকে বলা হয় ইলেকট্রোলাইটিক সেল। ঠিক আছে, তাহলে এইটাকে তাহলে একরকম হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল, ইলেকট্রোলাইটিক সেল মানে ওই যে তুমি যেটা বলছিলে না যে ওই ZnSO4 বা এই ব্যাপারটা, এইটা ওখানে প্রেসিপিটেট পড়ে না। আর এই যে এখানে দেখো এখানে কি হচ্ছে, এখানে তো কোথায় গেল রিয়াকশানটা, হ্যাঁ এখানে কিন্তু এই Zn ছিল প্রথমে, হ্যাঁ Zn থেকে ZnSO4 হচ্ছে, মানে বেসিক্যালি মানে Znটা এই কপারের মানে CuSO4-এর কপারকে কিন্তু প্রতিস্থাপিত করে ZnSO4 করছে। এটা করতে পারে, তার কারণ হচ্ছে ওই Zn আর কপার তো একটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজের একটা পজিশন আছে, Znটা কপারের থেকে উপরে থাকার জন্য Znটা কপারকে প্রতিস্থাপিত করে ওই ZnSO4 করতে পারে। তো ইলেকট্রোকেমিক্যাল সিরিজের পজিশন থেকেও বোঝা যায় যে কোনটা অ্যাকচুয়ালি জারিত হবে, কোনটা বিজড়িত হবে, ওইটা পরের দিন ভালো করে স্যার বলবে বা আমি যদি বলবো, মানে ওইটা বোঝা যায়। সেই জন্য এইগুলো বোঝা যায় যে কার সাথে কার রিয়াকশন হবে ইলেকট্রোকেমিক্যাল সিরিজের পজিশন অনুযায়ী। আর হ্যাঁ ওই প্রেসিপিটেশনের ব্যাপারটা সেটা তো ওই মানে প্রায়ার কেমিস্ট্রি নলেজ থেকে ওটা জানতে হবে যে কার প্রেসিপিটেট পড়ে, ZnSO4 CuSO4 প্রেসিপিটেট পড়ে না। ঠিক আছে, এইটা ঠিক আছে, এটা আচ্ছা। তো ইলেকট্রোলাইটিক সেল আছে, ইলেকট্রোলাইটিক সেলে যেটা বললাম যে এইখানে হচ্ছে কেমিক্যাল রিয়াকশানটা হচ্ছে, তার কারণ হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি আমি সাপ্লাই করছি বলে। কেমিক্যাল রিয়াকশান takes place when electron energy electrical energy বাবা ইলেকট্রিক্যাল বানান কি লিখলাম, ইলেকট্রিক্যাল এনার্জি is supplied, এটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। আর একটা যেটা বললাম সেটা হচ্ছে গ্যালভানিক সেল। গ্যালভানিক সেল হচ্ছে কোনো একটা স্পন্টেনিয়াস কেমিক্যাল রিয়াকশানের জন্য ইলেকট্রিক্যাল এনার্জি মানে কারেন্ট জেনারেট হচ্ছে। তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি ইজ প্রডিউসড, এটাকে এইভাবে বলতে হবে যে ইলেকট্রিক্যাল এনার্জি ইজ প্রডিউসড as a result of spontaneous chemical reaction, এটা ঠিক আছে এরকম। আচ্ছা, এইবার এই গ্যালভানিক সেলকে আবার এই গ্যালভানিক সেলকে আবার কত রকমের ভাগ করা যায় এইসব আছে, সেইগুলো আমি জাস্ট এখন বলে দিচ্ছি ফর দ্য কমপ্লিটনেস, এসব ডিটেলে আমরা অত যাবো না এখন, কারণ এগুলো পরে সিলেবাসে আছে আর ডিটেলে পড়তে হবে। আচ্ছা, গ্যালভানিক সেল আবার দু রকমের হয়, যেটা হচ্ছে একটাকে বলে কেমিক্যাল সেল আর একটা হচ্ছে কনসেন্ট্রেশন সেল। ঠিক আছে, এই কেমিক্যাল সেল আবার দু রকমের হয়, এটা হচ্ছে কেমিক্যাল, বাবা আমি এত বাগান ভুল কেন হচ্ছে, কেমিক্যাল সেল উইথ ট্রান্সপারেন্স, chemical cell with transparency and chemical cell without transparency, এটা হয়।
আবার অন্যদিকে এই কনসেন্ট্রেশন সেল আবার দু রকমের হয়। একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন সেল আর একটি ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল। আবার এই ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন সেল আবার দু রকমের হয়, যেটা হচ্ছে ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন সেল with transparency and electrolytic concentration cell without transparency। ঠিক আছে, তাহলে এইসব জিনিসগুলো হয়, এরকমভাবে সেলকে ভাগ করা যায়। তো সেই সব ডিটেলে আমরা যাচ্ছি না। এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মেনলি দ্য গ্যালভানিক সেল। এইটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, গ্যালভানিক সেল। তাহলে এবার এখানে আমরা গ্যালভানিক সেলে চলে আসি। তারপরে এই যে কেমিক্যাল সেল উইথ ট্রান্সপারেন্স, কেমিক্যাল সেল উইদাউট ট্রান্সপারেন্স এইসব নিয়ে পড়ে, বা কনসেন্ট্রেশন সেল উইথ ট্রান্সপারেন্স, কনসেন্ট্রেশন সেল উইদাউট ট্রান্সপারেন্স এইসব নিয়ে পড়ে, অনেক ডিটেল আলোচনা আছে, সেটা বেশ খানিকটা পড়ে। তার আগেই গ্যালভানিক সেল এবং তার থার্মোডাইনামিক্সটা ভালো করে বুঝতে হবে। আচ্ছা, তাহলে গ্যালভানিক সেলে আমরা আসি। গ্যালভানিক সেল যেটা কিন্তু যেটাকে দুরকমভাবে মানে দুটো পড়ব, যে রিভার্সেবল গ্যালভানিক সেল আর হচ্ছে ইরিভার্সেবল গ্যালভানিক সেল। এবার এই রিভার্সেবল গ্যালভানিক সেলকেই বলা হচ্ছে ড্যানিয়েল সেল। যেমন Zn প্লাস USO4 থেকে ZnSO4 প্লাস C এইটা। আচ্ছা, এইখানে মানে এটা কাকে বলে, জাস্ট এখানে লিখে দিই যে এইটা হচ্ছে রিভার্স রিয়াকশন takes place when an infinitesimal current is passed from reverse direction। এটাকে বলে রিভার্স। যেটা আমি বললাম যে ইলেকট্রনটা যেদিকে যাচ্ছে কারেন্টটা তার উল্টো দিকে যাচ্ছে। এবার আমি যদি জোর করে কারেন্টটাকে উল্টো দিকে পাঠাই, মানে কারেন্টটাকে ইলেকট্রনের দিকেই যদি পাঠাই, জোর করে যদি করি, তাহলে সেক্ষেত্রে যে সেলটা তাহলে রিয়াকশানটা দেখা যায় উল্টে যায়। হ্যাঁ, তখন সেটাকে বলা হয়েছে রিভার্সেবল গ্যালভানিক সেল। যদি করা সেটা সম্ভব হয় তাহলেই তাকে রিভার্সেবল গ্যালভানিক সেল বলে, যেমন হচ্ছে ড্যানিয়েল সেল, সেটা করা যায়। আর অন্যদিকে এটার ক্ষেত্রে ইরিভার্সিবল গ্যালভানিক সেলের এক্সাম্পল হচ্ছে এইটা, যে Zn প্লাস H2SO4 থেকে ZnSO4 প্লাস H2 হয়, যেখানে H2টা কিন্তু গ্যাস হয়ে উড়ে যায়। তাহলে H2টা থাকেই না, তাহলে তো উল্টো রিয়াকশান হওয়ার কোনো প্রশ্নই নেই। তাহলে সেক্ষেত্রে এই পার্টিকুলার কেসে কি হয়, যে রিভার্স রিয়াকশান cannot take place even if infinitesimal current is passed from reverse ডিরেকশন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এবার যেটা দরকার, যে রিভার্সিবল গ্যালভানিক সেল তার থার্মোডাইনামিক্সটা পড়ি। তাহলে মোটামুটি বোঝা গেল সেল ব্যাপারটা কি।
যে মানে প্রথমে বুঝলাম যে রেডক্স কেমিস্ট্রিটা কি, মানে আমরা এই রেডক্স রিয়াকশান বলতে কি বুঝি, এবং রেডক্স রিয়াকশানের মেন ফান্ডামেন্টাল যেটা সেটা হচ্ছে সেল তৈরি হচ্ছে ইলেকট্রোড আর ইলেকট্রোলাইটিক সলিউশন দিয়ে। মানে সেল বেসিক্যালি কনজিস্ট অফ 2 হাফ সেল, একটা হাফ সেল মানে হচ্ছে একটা ইলেকট্রোড আর একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সলিউশন। এবং সেখান থেকে ক্যাথোড হাফ সেল, অ্যানোড হাফ সেল। ক্যাথোড হাফ সেলে কী হবে, ক্যাথোড হাফ সেলে গিয়ে রিডাকশান হয়, অ্যানোড হাফ সেলে অক্সিডেশন হয়। কারণ অ্যানোড হাফ সেলটা হয় ইলেকট্রন রিচ, মানে অ্যানোড হাফ সেলে গিয়ে মানে ইলেকট্রন ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, মানে অ্যানোডে ইলেকট্রন ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, মানে মানে ইলেকট্রন ছেড়ে দিয়ে ওই যে আয়নটা সে চলে যাচ্ছে, মানে অ্যানোডে সবসময় অক্সিডেশন হয় আর ক্যাথোডে হচ্ছে গিয়ে রিডাকশান হয়। এবং ক্যানোডটা হয় ইলেকট্রন রিচ, ক্যাথোডটা হয় ইলেকট্রন ডেফিশিয়েন্ট। তার মানে ইলেকট্রন সবসময় অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাবে। তাহলে ইলেকট্রন যদি অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যায় তাহলে কারেন্টটা ক্যাথোড থেকে অ্যানোডের দিকে আসবে। হ্যাঁ, এবার এবং সেখান থেকে যদি সেটাকে উল্টো করে দিতে পারি তাহলে সেখান থেকে রিভার্সেবল গ্যালভানিক সেল পাবো। এবং সেই রিভার্সেবল গ্যালভানিক সেলের উদাহরণ হচ্ছে ড্যানিয়েল সেল। এবং এবার তার থার্মোডাইনামিক্সটা পড়বো। ঠিক আছে, বোঝা গেল তো? তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এবার অ্যাকচুয়ালি আমরা মানে থার্মোডাইনামিক্সে ঢুকি। তাহলে থার্মোডাইনামিক্স অফ, ম্যাডাম আরেকটা প্রশ্ন। হ্যাঁ বলো। যে ইলেকট্রোডটাকে যখন আমরা একটা ইলেকট্রোলাইটিক সলিউশনে দিচ্ছি তাহলে যে আবার হাফ সেলটা তৈরি হচ্ছে, সেই হাফ সেলের পোটেনশিয়াল আমরা কীভাবে মেজার করতে পারি? হাফ সেলের কি মেজার করতে চাইছো? পোটেনশিয়াল? পোটেনশিয়াল। ও আচ্ছা, সেটা হচ্ছে পোটেনশিওমেট্রিক টাইট্রেশন। মানে আমরা ওই মানে পোটেনশিওমিটার থাকে একটা, সেই পোটেনশিওমিটার থেকে মেজার করা যায়। মানে এটা এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি। আচ্ছা আচ্ছা। এখনও তোমরা এইটা করোনি, ওই প্র্যাকটিক্যাল হয়নি না এখনও? পোটেনশিওমেট্রিক টাইট্রেশন প্র্যাকটিক্যাল করেছো? হ্যাঁ ম্যাডাম করছি। হ্যাঁ, তো ওখানে থার্মোডাইনামিক্স অফ রিভার্সেবল গ্যালভানিক সেল, এইটা মানে ইলেকট্রোকেমিস্ট্রি ভীষণ ইম্পর্ট্যান্ট এখন। মানে আমরা তো ভালো মানে অতটা আর কি জানি না, আমরা তো যতটুকু পড়াশুনো করেছি ততটুকু জানি। বাট ওই মানে রিসার্চের মতো করে জানতে পারলে যতটা ভালো হয়। মানে আমরা তো তখন বুঝতাম না যখন আমরা পিএইচডি করেছি বা কিছু। মানে ইলেকট্রোকেমিস্ট্রি ভীষণ ইম্পর্ট্যান্ট এখন। মানে সেটা এক্সপেরিমেন্টাল রিসার্চ হোক কি থিওরিটিক্যাল রিসার্চ হোক, মানে ভীষণ ইম্পর্ট্যান্ট এখন ইলেকট্রোকেমিস্ট্রি। মানে ব্যাটারিতেই তো সব বেঁচে আছে না, খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, ফিজিক্যাল কেমিস্ট্রির অ্যাপ্লিকেশনটা কোথায়? আমি খুঁজে পাই না। ফিজিক্যাল কেমিস্ট্রির অ্যাপ্লিকেশান মানে ধরুন রিসার্চ প্রজেক্টের যখন হয় তখন রিসার্চের তো আমি কোয়ান্টাম দেখেছি, কোয়ান্টামটা ইলেকট্রোকেমিস্ট্রি, এছাড়া আর কি মানে আমি কিছু দেখতে পাই না যারা রিসার্চ করে, বা কম্পিউটেশনাল কেমিস্ট্রি। হ্যাঁ ওই তো, হ্যাঁ কোয়ান্টা আর কিছুর রেট নেই। মানে হ্যাঁ ঠিকই বলেছে। মানে আর নেই আমি বলবো না, মানে কি ধরো ফিজিক্যাল কেমিস্ট্রিটা মানে মেন ভিত কিন্তু কোয়ান্টাম। আর হচ্ছে এখন ইলেকট্রোকেমিস্ট্রি ভীষণ ইম্পর্ট্যান্ট, ভীষণ। আর সারফেস কেমিস্ট্রি ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। মানে সারফেস কেমিস্ট্রির অ্যাপ্লিকেশানটা হচ্ছে মানে ওটাও স্পেকট্রোস্কোপিই বলবো, কিন্তু তার সাথে ওর অ্যাপ্লিকেশানটা হচ্ছে লোকজন হচ্ছে ওই নিয়ে মানে তোমার ওই মাইসেলাইজেশান, তারপরে সেখান থেকে পলিমার, হ্যাঁ তারপরে এই সব নিয়ে খুব কাজ করে। তো ওই মাইসেলাইজেশান কাইনেটিক্স, যেটা মাইসেলাইজেশান থার্মোডাইনামিক্স, ওটা ভীষণ ইম্পর্টেন্ট। ওটা ইম্পর্টেন্ট কীভাবে, ওটা হচ্ছে প্লাস্টিক নিয়ে আজকাল খুব কাজকর্ম হয় না, যে প্লাস্টিকের ক্ষতি আছে, ওই জায়গাটায় সারফেস কেমিস্ট্রি বেশ লাগে এইটা। আর হ্যাঁ মানে পিওর নেই, হ্যাঁ এই সব দিকে চলে গেছে। হ্যাঁ, আর নইলে কিন্তু মেন হচ্ছে মানে তোমার কোয়ান্টামের ওপরেই পুরোটা দাঁড়িয়ে আছে। মানে কোয়ান্টামটা যদি জানা যায়, শুধু কোয়ান্টাম না, আমি বলবো কোয়ান্টাম তো জানতেই হবে, তার সাথে তোমরা তোমাদের ইচ্ছা আছে তোমরা কিন্তু ভীষণ ভালো করে কোডিং শেখো। মানে কোড এখনকার দিনে অবশ্য কোডিং জানতেও হয় না, চ্যাট জিপিটিকে বললে সে যে কোনো কোড দিয়ে দেবে। কিন্তু কথাটা হচ্ছে চ্যাট জিপিটি যেটা দেবে
দেবে সেটা ঠিক না ভুল সেটা তো তোমাকে জানতে হবে, সেইটুকু তো তোমাকে বুঝতে হবে যে যেটা দিয়েছে সেটা ঠিক না ভুল। চ্যাট জিপিটির সাথে তুমি যেভাবে কমিউনিকেট করছো ও সেরকম তোমাকে কোড দেবে, কিন্তু তোমার কমিউনিকেশনেও তো ভুল হতে পারে, কারণ পুরোটাই তো একটা আপেক্ষিক ব্যাপার। মানে তুমি তো বুঝতে পারছো না চ্যাট জিপিটি কী বুঝছে, ও তো মানুষ না, তোমাকে তো বোঝাতে পারছে না, ও তো রেজাল্টটা দিচ্ছে। তাহলে তুমি ঠিক কমিউনিকেশন করেছো কি না সেই অনুযায়ী ও যেটা দিয়েছে সেটা ঠিক হয়েছে কিনা অ্যাটলিস্ট চালিয়ে দেখা। বা কম্পিউটার তো কম্পিউটার, ওর তো কোনো ব্রেন নেই, তাই না? ওকে তুমি তোমার ব্রেন দিয়ে ওকে বলছো যে আমাকে কাজটা করে দাও, তো তোমাকে দেখে নিতে হবে যে কাজটা যেটা করে দিয়েছে সেটা তোমার এক্সপেকটেশন অনুযায়ী ঠিক কিনা। এইটুকু বোঝার জন্য যে নলেজটা থাকা দরকার সেই নলেজটা কিন্তু করে নাও। মানে ভীষণ ভালো করে কোডিংটা শেখো। মানে কোডিং মানে হচ্ছে যেটা আমরা তোমাদের সিলেবাস আছে কিনা আমি জানি না, এই যে মানে পাইথন, ফোরট্রান, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, সি প্লাস বা সি প্লাস, হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো করে শেখো। যে কোডিং জানে, হ্যাঁ মেশিন লার্নিং তো এর পরে আসবে, আগে তো কোডিং, আগে তো কোডিংটা। মানে যে দেখো এখনকার দিনে যে কোডিং জানে তার আর কিছু চিন্তা করতে হবে না, ভালো করে কোডটা করা শেখো। কোডিংটা শিখলেই এখনকার দিনে দেখো কোডিং শেখা কোনো ব্যাপার না, চ্যাট জিপিটি আছে, মানে আমাদের সময়ের মতো তো নয়। তাহলে ওইটুকু শুধু কোডটা পড়তে পারতে হবে, যে ভালো করে কোডটা আমি পড়তে পারি। আমাকে যদি একটা কেউ 10,000 লাইনের কোড দিয়ে দেয় আমি যেন পড়ে বলতে পারি আচ্ছা এই সেকশন এটা করেছে, এই সেকশন এটা করেছে। আমি পড়তে পারি মানেই আমি মডিফাই করতে পারবো, ঠিক আছে? আমি স্ক্র্যাচ থেকে লিখতে পারি না, কিন্তু আমি পড়তে পারি, এবং লিখতে পারলে তো খুবই ভালো। এইটা যখনই পারবে তখন তুমি মেশিন লার্নিংয়ের দিকে চলে। মানে মেশিন লার্নিং, দেখো মেশিন লার্নিং শুনতে লাগে যে বিশাল কিছু, মেশিন লার্নিং, মেশিন লার্নিং ইজ নাথিং বাট দ্য ফিজিক্যাল কেমিস্ট্রির যে নলেজগুলো তোমরা গ্যাদার করবে একের পর এক, ফিজিক্যাল কেমিস্ট্রির যে কনসেপ্টগুলো থাকবে সেই কনসেপ্টগুলোই বেসিক্যালি ইউজ হয় হচ্ছে মেশিন লার্নিংয়ে। মানে তোমরা হয়তো এখন অতটা পড়োনি, আমি বলতে পারবো না, মানে তোমরা জানি না বলতে, আমি বললে কতটা বুঝবে। দেখবে যে তোমরা একটা ভেরিয়েশন প্রিন্সিপাল বলে একটা প্রিন্সিপাল পড়বে, যেখানে বলছে যে যে কোয়ান্টাম মেকানিক্সে যে আমরা ওয়েভ ফাংশন তৈরি করছি, এই করছি, বলছে ওয়েভ ফাংশনকে আরও ভালো কী করে করা যায়। বলছে যে যত বেশি প্যারামিটার থাকবে তুমি সেই প্যারামিটারের রেসপেক্টে ওয়েভ ফাংশনগুলোকে অপটিমাইজ করতে পারবে, তোমার সেই ওয়েভ ফাংশন তত ভালো হবে। এবং সেখানে তুমি পড়বে যে যত বেশি 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 প্যারামিটার আমি ওয়েভ ফাংশনে ঢোকাতে পারবো, আমার কাছে তত বেশি ফ্রিডম আছে ওয়েভ ফাংশনকে বেটার অ্যান্ড বেটার অ্যান্ড বেটার করার। আচ্ছা, এই যে এইটা হচ্ছে গিয়ে ফিজিক্যাল কেমিস্ট্রি একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট। আচ্ছা, এবার আমরা যাচ্ছি মেশিন লার্নিং। মেশিন লার্নিংয়ে দেখবে পড়বে নিউরাল নেটওয়ার্ক, ডিপ নিউরাল নেটওয়ার্ক। আচ্ছা, নিউরাল নেটওয়ার্ক কি? নিউরাল নেটওয়ার্ক ইজ নাথিং বাট দ্য ভেরিয়েশন প্রিন্সিপাল। মানে তোমার মানে আমি মানে ধরো তুমি আমাকে একটা কথা বললে, সেই কথাটা তো আমার কোথাও আমার মাথায় যাচ্ছে, তারপরে আমি তোমাকে উত্তরটা দিতে পারছি। তাহলে এই যে মাঝখানে এই পুরো জিনিসটা হচ্ছে, এটা তো একটা নিউরাল নেটওয়ার্কের ব্যাপার হচ্ছে। মানে সেই আমি বায়োলজি ভুলে গেছি, বায়োলজিতে সে আমরা নিউরন পড়তাম না। এবারে ভেতরে যে কি হচ্ছে, মানে তুমি আমাকে কথাটা বলছো, কথাটা আমার ভেতরে যাচ্ছে, আমার ব্রেনে যাচ্ছে, সেখানে আমার মানে ব্যাপারটা মানে প্রসেস হচ্ছে, তারপরে আমি বলছি ভেতরে যে কি হচ্ছে, ভেতরে বিভিন্ন লেয়ারে 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 জিনিসটা ঘটছে, কিন্তু কি হচ্ছে সেটা আমরা কেউ জানি না। আমরা তো জানি না, ডাক্তাররা হয়তো জানতে পারে, আমরা কেউ জানি না। এবার এই ভেতরের লেয়ারটাকে তুমি যত বেশি প্যারামিটার দিয়ে মডিফাই করবে, তোমার রেজাল্ট তত ভালো আসবে। মানে ধরো তুমি আমাকে যে প্রশ্নটা করছো, আমি তোমাকে একটা উত্তর দিচ্ছি, অবশ্যই আমি ঠিক উত্তর দিচ্ছি, কিন্তু যে প্রপার ইলেকট্রোকেমিস্ট্রি নিয়ে কাজ করেছে, পিএইচডি করেছে, সে অবশ্যই আমার থেকে আরও ভালো উত্তর দেবে, কারণ সে আরও বেশি কনফিডেন্ট হবে এই সাবজেক্টে। তুমি যদি আমাকে কোয়ান্টাম নিয়ে প্রশ্ন করো, তুমি যদি আমাকে স্পেকট্রোস্কোপি নিয়ে প্রশ্ন করো, আমি যত ভালো উত্তর দেবো, কিন্তু যে ইলেকট্রোকেমিস্ট্রি নিয়ে কাজ করেছে সে নিশ্চয়ই আর তার থেকে কম ভালো উত্তর দেবে, কারণ আমি ওটাতে কনফিডেন্ট ওই ব্যাপারটা। তার মানে কি, আমার আলাদা প্যারামিটার আছে, যে প্যারামিটারে জিনিসটা অপটিমাইজ হয়ে 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 কিন্তু তোমাকে যে উত্তরটা দিচ্ছি সেটা হচ্ছে আউটপুট, সেই আউটপুটটা অত ভালো হচ্ছে। এটা হচ্ছে ব্যাপার। তার মানে যত বেশি প্যারামিটার ইউজ করব তত ভালো আউটপুট পাবো। এটাকেই বলা হয় ডিপ নিউরাল নেটওয়ার্ক। মানে নর্মালটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক, যেটা আমি করছি, আর আমার যদি এটার উপরে একটা এক্সপার্টিস থাকে তাহলে আমি আরও ভালো উত্তর দেবো, সেটাকে বলা হয় ডিপ নিউরাল নেটওয়ার্ক। তার মানে সেটা কিন্তু আসছে ওই যে কোয়ান্টাম মেকানিক্সের বললাম ভেরিয়েশন প্রিন্সিপাল, সেইটাতেই সেটা থেকে। মানে কোয়ান্টাম মেকানিক্স ইজ বেসিক্যালি ম্যাথামেটিক্স। এবার ওই মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলোও ম্যাথামেটিক্স। মানে ভেতরটা যদি তুমি দেখো বেসিক্যালি ম্যাথামেটিক্স। তো সেই জন্য সাবজেক্ট খুব ভালো করে বোঝো। আর কোডিং
মানে কোডিং যদি জানতে পারো, যে কোডিং যদি জানো, তুমি একদিন চাকরি যদি নাও পাও, আমি বলছি ইন দ্য পোস্ট সিনারিও, মানে দেয়ার ইজ লট অফ ফ্রিল্যান্সিং ওয়ার্ক। মানে তুমি ঘরে বসে কাজ করবে, অবশ্যই পরিশ্রম করতে হবে, কিন্তু ঘরে বসে কাজ করবে, তোমার মাসে 1,00,000 টাকার উপরে মাইনে, শুধু কোডিং জানলে। ম্যাডাম এআই চলে এআই বলছে আমরা যে অর্গানিক মানে ল্যাবে যে আমরা কি বলছো, কি বললে? অর্গানিক যে ল্যাবে? অর্গানিক যে সিস্টেমগুলো আমাদের ল্যাবে করা হয়, হুম। তো সেই পার্টটাকে তৈরির জন্য নাকি এআই এমন কিছু একটা 2025 একটা পেপার বেরিয়েছে, এরকম একটা কিছুটা বেরিয়েছে, তো এআই সব করে দিচ্ছে, প্রেডিকশন করে দিচ্ছে সব, মানে আর খাটনি কমে যাচ্ছে এরকম। হ্যাঁ, হবে তো, এআই তো ওরকম করে দিচ্ছে, মানে কিন্তু আমি এআই কিন্তু সায়েন্সটা এতটা ভালো করে দিচ্ছে আমি জানতাম না, তাই আমি দেখবো পেপারটা। আমি তো সায়েন্সে, 2025 বেরিয়েছে। আচ্ছা আচ্ছা, জানি, এটা আমি জানতাম না। আচ্ছা, মানে সায়েন্সটা এআই খুব ভালো করতে পারে না, বাট হ্যাঁ মানে এই যে আমি কোডিং ফোডিং নিয়ে এত কিছু বলছি না, মানে সত্যি মানে তোমার হচ্ছে গিয়ে মানে আইটি সেক্টরে বিশাল একটা ধাক্কা লেগেছে, মানে সবই বলে দিচ্ছে, সবই করে দিচ্ছে। মানে হ্যাঁ এইটা, বাট কেমিক্যাল অর্গানিক রিয়াকশন করে দিচ্ছে এটা তো আমি জানতাম না, আমাকে দেখতে হবে পেপারটা। মানে আমাদের তারাও বলছিল, তাহলে আমার তো একটা প্রশ্ন আছে যে তাহলে আমাদের তো এআই যদি সব করে দেয়, তাহলে আমাদের কেমিস্ট্রি ল্যাব কোথায় বসে যাবে? না দরকারই হবে না না না, এআই তো তোমার রেজাল্টটা বলে দিচ্ছে, এবার রেজাল্টটা ঠিক কিনা কে দেখবে, সেটা তো করতে হবে, সেটা তো এআই করে দিতে পারবে না, সেটার জন্য রোবট যদি তৈরি করে দেখো কেউ, সেটা তো করে দিতে পারবে না, সেটার জন্য তো মানুষ লাগবেই। আর বেসিক্যালি দেখো, থিওরি কিন্তু এআই এখন অবধি চ্যাট জিপিটি বা এআই বলতে পারে না, মানে ফান্ডামেন্টাল ব্যাপারগুলো বা থিওরিগুলো সেগুলোর জন্য মানুষের এক্সপার্টিসই লাগবে, মানে সেগুলো ছাড়া হবে না। বাট হ্যাঁ এখন খুবই মানে করুণ অবস্থা আর কি, স্পেশালি আইটি সেক্টরে তো বিশালই ধাক্কা লেগেছে, লেগেছে, খুবই করুণ অবস্থা। কিন্তু তারপরও জানো তো কিছু ফ্রিল্যান্সিং, মানে আমার অনেক জুনিয়ররা, একটা জুনিয়র কাজ পেয়েছে যে ফ্রিল্যান্সিং কাজ আছে, মানে ফ্রিল্যান্সিং তারা মানে দেখছে যে এমন কিছু প্রবলেম খুঁজে বার করতে হবে যেটা এআই সলভ করতে পারে না। এবার এবার এআই হয়তো মেথড বলে দিতে পারে, কিন্তু আলটিমেট রেজাল্টটা কিন্তু এআই দিতে পারে না। সেটা কিন্তু যে কোনো সায়েন্টিফিক, মানে তুমি ধরো যদি বলতে পারো যে আমরা যে সমস্ত প্রবলেমে কাজ করি সেটার হয়তো এআই বলে দিতে পারে যে ঠিক আছে তুমি এই পার্টিকুলার তোমার এটা টার্গেট, তুমি এরকমভাবে এনার্জি ক্যালকুলেট করতে পারো, এই মেথডগুলো ইউজ করতে পারো, এটা বলতে পারবে, কিন্তু রেজাল্ট মানে করার পরে রেজাল্ট কী আসবে সেটা বলে দিতে পারবে না। তো এরকম অনেক কিছু আছে, বাট আস্তে আস্তে হ্যাঁ সেগুলো হয়তো উন্নত হচ্ছে করে, আস্তে আস্তে কোথায় কী হবে আমি জানি না, বাট আমি এইটুকু বলতে পারি যে হ্যাঁ মানে মানুষের মতো তো আর এআই শিখতে পারবে না, সেজন্য শেখার সবসময় একটা ভালো গুণ আছে, কোথাও না কোথাও তো মানে ওই ফিজিক্যাল এটা থেকেই যাবে, ঠিক আছে? ফিজিক্যালের তো সমস্যা ম্যাডাম, এখন তো মানে মেশিন বেরিয়ে গেছে, সেখানে ডাটা দিয়ে দিচ্ছে একদম ডাইরেক্ট, সব ফিজিক্যাল যে থার্মোডাইনামিক প্রপার্টিগুলো আছে, এনট্রপি এনথালপি, সব তো ডাটা দিয়ে দিচ্ছে, ওগুলো তো কোনো অ্যাপ্লিকেশন নেই। না না না, এনথালপি এনট্রপি অ্যাপ্লিকেশান আছে তো, অ্যাপ্লিকেশান আছে মানে, মানে ধরো তুমি ধরো কোনো একটা অর্গানিক কেমিস্ট্রিটা আমি বলছি, মানে এখন ফিজিক্যাল কেমিস্ট্রি যে মানে অর্গানিক কিছু ফিজিক্যাল প্রপার্টি স্টাডি করতে যেগুলো লাগে, হ্যাঁ সেখানে সেখানে তো এখন শুনলাম যে অনেক মেশিন, অ্যাডভান্স মেশিন বেরিয়ে গেছে, যেখানে আর কি ডাটা একদম সব দিয়ে দিচ্ছে, মানে হাতে করার মধ্যে কিছু নেই। ও না, হ্যাঁ না না সেটা তো বরাবরই হয়, মানে ধরো অর্গ্যানিক কেমিস্ট্রিতে তো ওরা তো রিয়াকশানটা করলো, করে সেই রিয়াকশানের যদি রিয়াকশান ব্যারিয়ার বা এনার্জি ক্যালকুলেট করতে চাইবে কিছু, সেগুলোর জন্য তো সবসময় কম্পিউটার লাগে, মানে সেগুলো তো বরাবরই হয়। এবার এখন তো মানে আরও বড় বড় মেশিন এসে গেছে, বড় বড় সব সফটওয়্যার এসে গেছে, তো সেইগুলো সবসময়ই লাগে, মানে সেই জন্যই তো এক্সপেরিমেন্টালিস্টরা থিওরিটিশিয়ানদের সাথে কোলাবোরেট করে বা ভাইস ভার্সা, এটা সেটা বরাবরই হয়। এবার অর্গানিক কেমিস্ট্রির ডিটেলটা আমি খুব একটা ভালো জানি না, আমি তোমাকে ফিজিক্যাল কেমিস্ট্রি রিলেটেড অনেক কিছু বলতে পারি। অর্গানিক তো আমি সেই লাস্ট কবে পড়েছি, সে তখনও আমি অনেক কষ্টে পড়েছি। যাই হোক ঠিক আছে। কেন তুমি তুমি কোন কলেজে? তুমি কেন ফিজিক্যাল কেমিস্ট্রি কষ্টে পড়ছো? তুমি স্যারের কাছে পড়োনি? না বলেছি, এখন তো ঠিকঠাক আছে মনে হয়। ও তোমরা ফার্স্ট সেমটাকে পড়োনি? না আমি জানতাম না। ও এখন কমপ্লিট আছে, এখন আইএসসিতে আছে, কথা বলেছিল। ও আচ্ছা তাই বলো। আমরা এই সেমটাকে
ও আচ্ছা আচ্ছা, তাই বলো, আমি যে যাবো, ফিজিক্যাল কেমিস্ট্রি কষ্টে পড়ছে স্যারের স্টুডেন্ট শোনাই যায় না, তাই আমি তো অবাক হয়ে গেলাম। তা বাবা তোমরা তো নরেন্দ্রপুরের ছেলেরা তো সবসময় ভালো হয়, যাই হোক। হ্যাঁ যাবো, ভালোই হবে। যাই হোক, ঠিক আছে, আজকে অনেক জ্ঞান দেওয়া হয়ে গেল, বাকিটা শেষ করি, বলি, পুরোটা বলা যাবে না, যতটা বলা যায়। যাই হোক, ঠিক আছে, তাহলে এবার তাহলে দেখো যে মানে এই মানে এবার এই দ্য ফান্ডামেন্টাল ইকুয়েশন of reversible galvanic cell, সেটা হচ্ছে ডেল্টা জি ইকুয়ালস টু মাইনাস এনএফি, এইটা ঠিক আছে, এটা হয়। হ্যাঁ আচ্ছা, এবার এই যে এই এনএফিটা কি, এনএফিটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ার্ক, মানে এইটাকে ভালো কথায় যদি বলি যে হেল্প তোমরা সেম ফোর্থ সেম, মানে তোমরা সেকেন্ড ইয়ার, তাই তো? তো তোমাদের কি কি সাবজেক্ট হয়ে গেছে? কোয়ান্টাম, স্পেকট্রোস্কোপি এগুলো হয়ে গেছে? ও তাহলে তো একটা আসল জিনিসগুলোই পড়ো, ওইগুলো জানলেই হবে ফিজিক্যাল কেমিস্ট্রি, বাকিগুলো তো নাম্বার পাচ্ছে। আচ্ছা, হেলমো সাজেস্টেড দ্যাট in a reversible galvanic cell decrease in Gibbs free energy is a measure of ম্যাক্সিমাম ইলেকট্রিক্যাল ওয়ার্ক। এটা মানে ডিক্রিজিং এনার্জি ইজ এ মেজার অফ ম্যাক্সিমাম ইলেকট্রিক্যাল ওয়ার্ক। কী করে হচ্ছে দেখো, আমরা জানি না যে ডিক্রিজিং গিভস ফ্রি এনার্জি ইজ দ্য মেজার অফ ম্যাক্সিমাম নন পিভি ওয়ার্ক। তাহলে এই যে এনএফ, এখানে কি হচ্ছে, এখানে তো ইলেকট্রিক্যাল এনার্জি মানে কেমিক্যাল রিয়াকশান থেকে ইলেকট্রিক্যাল এনার্জি পাচ্ছি, তার মানে এটা অবশ্যই একটা মানে এটা একটা নন পিভি ওয়ার্ক। এবং এটা যেহেতু এবার আমরা জানি ফর রিভার্সেবল প্রসেস মানে দ্য ওয়ার্ক ডান ইজ ম্যাক্সিমাম, তাহলে এখানে তাহলে এটা বলতে পারি এটা তো একটা রিভার্সেবল প্রসেস, তার মানে এই ক্ষেত্রে যে নন পিভি ওয়ার্কটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। কারণ আমরা কি জানি, আমরা জানি যে ইন দ্য রিভার্সেবল প্রসেস দ্য ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম ইজ দ্য ম্যাক্সিমাম ওয়ার্ক, মানে রিভার্সেবল ওয়ার্ক ইজ ম্যাক্সিমাম ওয়ার্ক। এবার এটা যে একটা রিভার্সেবল প্রসেস সেটা আমরা বুঝে গেছি, সেই জন্যই বলছি যে রিভার্সেবল গ্যালভানিক সেল বা ড্যানিয়াল সেল, তার মানে তার মানে এই প্রসেসের মাধ্যমে যে ওয়ার্কটা হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ওয়ার্ক হবে। এবার কথাটা হচ্ছে সেই ওয়ার্কটা কী টাইপের ওয়ার্ক, এটা ক্লিয়ার যে দিস ইজ নাথিং বাট দ্য নন পিভি ওয়ার্ক। এবার আমরা জানি যে ডিক্রিজিং গিভস ফ্রি এনার্জি ইজ দ্য মেজার অফ নন পিভি ওয়ার্ক, তাহলে অবশ্যই বলতে পারি যে ডিক্রিজিং গিভস ফ্রি এনার্জি সেটাকে আমরা লিখছি মাইনাস অফ ডেল্টা জি ইজ ইকুয়ালস টু দ্য ইলেকট্রিক্যাল এনার্জি ইজ দ্য নন পিভি ওয়ার্ক হিয়ার হুইচ ইজ দ্য এনএফই। তাহলে মাইনাস অফ ডেল্টা জি ইকুয়ালস টু এনএফই, সেটাকেই ঠিক করে লিখেছি যে ডেল্টা জি ইকুয়ালস টু মাইনাস এনএফই। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এটা হচ্ছে 1 নম্বর বলছি, যেখানে ওয়্যার এই এনটা কি, এনটা হচ্ছে দেখবে যে চেঞ্জ ইন ইলেকট্রন ইন দ্য রিয়াকশান, মানে চেঞ্জ ইন ইলেকট্রন, এটা মানে ফর দ্য রিয়াকশান বলতে পারি। যেমন এই পার্টিকুলার কেসে আমরা জেডএন থেকে জেডএন2 প্লাস বা সিউ2 প্লাস থেকে সিউ যেটা দেখেছি, যেখানে দুটো ইলেকট্রন চেঞ্জ হচ্ছে 2, বা এটাকে অনেক সময় এটাও বলা হয় চেঞ্জ ইন ইলেকট্রন, যেটা একটা নাম্বারও হতে পারে, বা ইন তোমার ওই গ্রাম ইকুইভ্যালেন্ট, গ্রাম ইকুইভ্যালেন্টেও মানে বলা হয়। জেনারেলি এটা নাম্বারেই হবে, যে কতগুলি ইলেকট্রন চেঞ্জ হয়েছে ফর দ্য রিয়াকশান সেটাই হয়, আচ্ছা এটাই হয় আর কি এটা। আর এফটা কি, এফটা হচ্ছে ফ্যারাডে,
যেটা হচ্ছে 96,500 কুলম পার মোল যার ভ্যালু হয়। আচ্ছা, আর ইটা কি? ইটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স অর ইএমএফ, এটা হচ্ছে ই। ঠিক আছে, আর এই মাইনাস এনএফই মানে এনএফই যেটা এনএফই এইটা হচ্ছে ওই নন পিভি ওয়ার্ক অর দ্য ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, এটা হচ্ছে। ঠিক আছে, এখান থেকে এই জিনিসটা আসছে ডেল্টা জি ইকুয়ালস টু মাইনাস এন এফ। আচ্ছা, এরপরে আমরা জানি যে ফ্রম দ্য ফান্ডামেন্টাল থার্মোডাইনামিক্স ডিজিকে লেখা যায় মাইনাস এস ডিটি প্লাস ভিডিপি। তাহলে এখান থেকে এস ইকুয়ালস টু মাইনাস ডেল জি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, এটা হয়। অ্যান্ড ভলিউম ইকুয়ালস টু মাইনাস ডেল জি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, এটা। তাহলে ফর আ ফাইনাইট চেঞ্জ or for a reaction আমরা লিখতে পারি ডেল্টা এস ইকুয়ালস টু মাইনাস অফ ডেল অফ ডেল্টা জি ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট পি, এটা। আচ্ছা, এবার এই ডেল্টা জি মানে কি, যে এবার এখান থেকে মাইনাস ডেল ডেল টি অফ ডেল্টা জি মানে কি মাইনাস এন এফ ই অ্যাট কনস্ট্যান্ট পি, এইটা। তাহলে এবার এখান থেকে এটাকে লিখতে পারি যে মাইনাস মাইনাসে প্লাস এন এফ টু ডেলি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, কারণ এন আর এফটা তো কনস্ট্যান্ট কোনো একটা পার্টিকুলার রিয়াকশানের জন্য। তাহলে ডেল্টা এস হবে, তার মানে এইটা পরে রিভার্সেবল গ্যালভানিক সেল, এটা হবে। যেখানে এই ডেলি ডেলটিটাকে কি বলা হয়, এই ডেলি ডেলটি অ্যাট কনস্ট্যান্ট পি, এটা অনেক সময় বার করতে দেয়, আর এই ইকুয়েশনটাও কিন্তু ডিরাইভ করতে দেয়। তাহলে ইজ কল্ড টেম্পারেচার কোফিশিয়েন্ট। টেম্পারেচার কোফিশিয়েন্ট অফ ইএমএফ, এটা বলে, যার ইউনিটটা কি, ইউনিটটা পরিষ্কার বোঝা যাচ্ছে, ইউনিট হবে ভোল্ট পার কেলভিন, এটা হচ্ছে ইউনিট। ঠিক আছে, এইটা। আর তাহলে একই রকমভাবে ডেল্টা ভিটা কি হবে, ডেল্টা ভি হচ্ছে ডেল জি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি হুইচ ইজ মানে বেসিক্যালি ডেল্টা জি হবে, মানে ফর এ ফাইনাইট চেঞ্জ, মানে এইখানে ডেল্টা ভি লেখা উচিত ছিল ডেল অফ ডেল্টা জি বাই ডেল্টা পি অ্যাট কনস্ট্যান্ট টি, ডেল অফ ডেল্টা জি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, এটা হবে ডেল্টা ভি। তাহলে এটা হবে এখান থেকে ডেল পি অফ মাইনাস এন এফ ই অ্যাট কনস্ট্যান্ট টি হুইচ ইজ মানে এই মানে এটা হচ্ছে এনএফটা তো অলরেডি কনস্ট্যান্ট, আর এই ইটা শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন। মানে দেখা যায় যে এই ডেলি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট ডেলি ডেল পিটা যেটা সেটা জিরো হয়, মানে ইলেকট্রোমোটিভ ফোর্সটা শুধুমাত্র টেম্পারেচারেরই ফাংশন হয়, মানে প্রেশারের ফাংশন হয় না। তো জেনারেলি এটা হচ্ছে গিয়ে জিরো, তার মানে ডেল্টা ভি হচ্ছে জিরো, এটা হয়। কারণ কি, কারণ অ্যাজ এই ডেলি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি সেটা হচ্ছে জিরো ইউজুয়ালি। ঠিক আছে, এইটা হলো, তাহলে এটা হচ্ছে একটা ব্যাপার। আচ্ছা, এখান থেকে আরও কিছু ইকুয়েশন তৈরি করা যায় যেগুলো খুব ইম্পর্ট্যান্ট আর কি। হ্যাঁ, আগেন মানে ডেল্টা এসটা বেরোলো, এবার থেকে ডেল্টা এইচ কী করে বার করবে, মানে এনথালপি চেঞ্জটাও খুব ইম্পর্টেন্ট, সেই জন্য আরও বেশ কিছু ইকুয়েশন একটু দেখে নেওয়াটা দরকার। উই নো ডেল্টা জি ইকুয়ালস টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, এইটা। অর
ডেল্টা এইচ ইকুয়ালস টু ডেল্টা জি প্লাস টি ডেল্টা এস। তাহলে ফর এ রিভার্সেবল গ্যালভানিক সেল এটা কী হয়ে যাবে, ডেল্টা এইচ হচ্ছে মাইনাস এনএফই প্লাস টি ইন্টু এনএফ ইন্টু ডেল ই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। এটা তার মানে এটা হচ্ছে মাইনাস এনএফই প্লাস এনএফটি ইন্টু ডেল ই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। এটা হচ্ছে ডেল্টা এইচ। এইভাবে করা যাবে। তাহলে এইটা হচ্ছে এক মানে এটা ঠিক আছে, এটা আর একটা ইকুয়েশন এটা। আর এই পুরো জিনিসটা স্ট্যান্ডার্ড স্টেটে যদি হয় কি হবে, তাহলে অ্যাট স্ট্যান্ডার্ড স্টেট ডেল্টা জি জিরো মাইনাস এনএফ ই জিরো হয়ে যাবে, যেখানে ই জিরোটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইলেকট্রোমোটিভ ফোর্স এইটা। তারপরে ডেল্টা এস জিরোটা হবে এনএফ ইন্টু ডেল্টা ই জিরো বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট পি এইটা। আর আর এখানে ওই ডেল্টা এইচ জিরোটা হবে মাইনাস এনএফ ই জিরো প্লাস এনএফ টি ডেল ই জিরো বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। স্ট্যান্ডার্ড স্টেটে সব এইভাবে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তারপরে ধরো এখানে আরও কিছু জিনিস করা যায়, যেমন হচ্ছে গিবস হেলমস রিলেশন। গিবস হেলমস রিলেশনগুলো কী করে চেঞ্জ হবে, এইগুলো সব ডেরিভেশনগুলো আসে, হ্যাঁ, সেই জন্য এগুলো করাটা দরকার, একবার জেনে নেওয়াটা দরকার। তাহলে গিবস হেলমস রিলেশন এটা কী করে চেঞ্জ হবে, আমরা জানি যে গিবস হেলমস রিলেশন হচ্ছে ডেল্টা জি ইকুয়ালস টু, মানে অনেকগুলো ফর্মই আছে, যার মধ্যে একটা ফর্ম হচ্ছে ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট পি এইটা। আর এখান থেকে আমরা লিখতে পারি যে এই ডেল অফ ডেল্টা জি বাই ডেল টি, ডেল্টা জি বাই টি অফ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, সেটা ইকুয়ালস টু হয় মাইনাস ডেল্টা এইচ বাই টি স্কোয়ার। অ্যান্ড এখান থেকে আরও লেখা যায় যে ডেল অফ ডেল্টা জি বাই টি বাই ডেল অফ ওয়ান বাই টি অ্যাট কনস্ট্যান্ট পি, সেটা ইকুয়ালস টু ডেল্টা এইচ, এটা লেখা যায়। আচ্ছা, এবার এখান থেকে ডেল অফ এই মানে রাদার এইখান থেকে যদি দেখো, তাহলে দেখো ডেল অফ এই ডেল্টা জি মানে কি, মাইনাস এনএফ ই বাই টি বাই ডেল টি, এইটা ইকুয়ালস টু হবে হচ্ছে মাইনাস ডেল্টা এইচ বাই টি স্কোয়ার। তাহলে এখান থেকে লেখা যায় ডেল অফ ই বাই টি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। আর এদিকে মাইনাস এনএফটা ডান দিকে চলে আসবে, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে এটা হয়ে যাবে ডেল্টা এইচ বাই এনএফ টি স্কোয়ার। তাহলে এইটা একটা রিলেশান, এটা একটা রিলেশান হতে পারে, এটা একটা রিলেশান। অথবা এখান থেকে ওই তোমার হচ্ছে ডেল অফ, এটাকেই আবার লেখা যাবে ডেল অফ ই জিরো বাই টি বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট পি হচ্ছে ডেল্টা এইচ জিরো বাই এনএফ টি স্কোয়ার, এইটা হতে পারে। আগেন এই ডেল অফ ই বাই টি বাই মানে ওই যে মানে মানে যদি এই ইকুয়েশানটাই বসিয়ে দিই, এই যে এই ইকুয়েশানটা, তার ওটা প্রথম থেকেই লিখি। মানে আর একটা ইকুয়েশান কী আছে, যে ডেল অফ ডেল অফ ডেল্টা জি বাই টি বাই ডেল অফ ওয়ান বাই টি, এইটা ইকুয়ালস টু ডেল্টা এইচ। তাহলে এবার ডেল্টা জির জায়গায় মাইনাস এনএফ যদি বসাই,
তাহলে এটা কি হবে, ডেল অফ মাইনাস NF E/T বাই ডেল অফ 1/T at constant P, সেটা ইকুয়ালস টু delta H or del of E/T by del of 1/T at constant P equals to minus delta H by NF হবে। এখানে তো আর মাইনাস নেই, তাহলে মাইনাসটা এদিকে চলে আসবে। আর অ্যাট স্ট্যান্ডার্ড স্টেট এটা কী হয়ে যাবে, ডেল অফ E0/T by del of 1/T at constant P equals to minus delta H0 by NF। ঠিক আছে, তাহলে এই সব ইকুয়েশানগুলো কিন্তু কয়েকটা ইম্পর্টেন্ট ইকুয়েশান, এইগুলো একটু আসতে পারে, এগুলো জানতে হবে। হলো, আচ্ছা এরপর হচ্ছে নেক্সট নার্স্ট ইকুয়েশান। এইটা হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইকুয়েশন ইন ইলেকট্রোকেমিক্যাল সেল বা ইলেকট্রোকেমিস্ট্রি, নার্স্ট ইকুয়েশন। নার্স্ট ইকুয়েশনটা কীভাবে আমরা আসতে পারি, দেখো যে কনসিডার এ রিয়াকশন বা কনসিডার দ্য রিডাকশন রাদার বলি, প্রথমে রিডাকশান দিয়ে শুরু করছি আর কোনো কারণে। তাহলে এটা Mn প্লাস nটা ইলেকট্রন নিয়ে M তৈরি করলো, এইটা ধরো এই রিয়াকশানটা হচ্ছে। তাহলে এইটার জন্য ভ্যান্ট অফ ইকুয়েশন আইসোথার্মটা কেমন দেখতে হবে, ভ্যান্ট অফ ইকুয়েশন আইসোথার্মটা কেমন দেখতে হবে, সেটা হচ্ছে ডেল্টা G ইকুয়ালস টু ডেল্টা G0 প্লাস RT/ln, এইটা হবে হচ্ছে অ্যাক্টিভিটি অফ M বাই অ্যাক্টিভিটি অফ Mn প্লাস, এটা হবে এরকম হয়তো ভ্যান ডের রিয়াকশন আইসোথার্ম দেখতে এইটা। তাহলে এইটা মানে এটাকে আরও ইন জেনারেল কীভাবে লেখা যেতে পারে, যে ডেল্টা জি রিডাকশান, এটা তো রিয়াকশান হয়েছে, তাহলে ডেল্টা G0 রিডাকশান প্লাস RT/ln অ্যাক্টিভিটি অফ রিডিউসড ফর্ম, M মানে তো রিডিউসড ফর্ম, বাই অ্যাক্টিভিটি অফ অক্সিডাইজড ফর্ম, মানে এটাকে আমি OX দিয়ে শুধু লিখলাম, এটা হবে এটা। আচ্ছা এবার ডেল্টা জি রিডাকশান মানে কি, মাইনাস NF E রিডাকশান ইজ ইকুয়ালস টু মাইনাস NF E0 রিডাকশান প্লাস RT/ln অ্যাক্টিভিটি অফ রিডিউসড ফর্ম বাই অ্যাক্টিভিটি অফ অক্সিডাইজড ফর্ম, এটা। আচ্ছা এবার এখান থেকে কি হবে, NFটা যদি উপর দিক থেকে তুলে দিই তাহলে মাইনাস NFটা, তাহলে এই RTর সাথে কী করতে হবে, একটা মাইনাস NF দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে এটা তখন হয়ে যাবে E রিডাকশান ইজ ইকুয়ালস টু E0 রিডাকশান মাইনাস RT বাই NF হয়ে গেল, করে ln অ্যাক্টিভিটি অফ রিডাকশান বাই অ্যাক্টিভিটি অফ অক্সিডেশন, এটা হবে। আচ্ছা এটা হবে। আর এইটাকে যদি আমি মাইনাসটাকে তুলিয়ে দিতে চাই, মানে মাইনাসটা যদি মনে রাখতে না চাই, তাহলে আমি এটাকে এরকমভাবে লিখতে পারি, কারণ প্লাস জেনারেলি সহজে মনে থাকে। তাহলে E0 রিডাকশান প্লাস RT বাই NF ln অ্যাক্টিভিটি অফ অক্সিডেশন বাই অ্যাক্টিভিটি অফ রিডাকশান, এটা করতে পারি। তাহলে এইটা কিন্তু ওয়ান অফ দ্য ফর্ম অফ নার্স্ট ইকুয়েশন, এটা সুবিধা হয়, ঠিক আছে, এটা এরকমভাবে এটা সুবিধা হয়। আচ্ছা যেখানে ই রিডাকশানটা কি, ই রিডাকশানটা হচ্ছে রিডাকশান পোটেনশিয়াল, মানে রিয়াকশনের জন্য ইলেকট্রোমোটিভ ফোর্স, যেটাকে বলা হয় রিডাকশান পোটেনশিয়াল,
অ্যান্ড E0 রিডাকশান হচ্ছে স্ট্যান্ডার্ড রিডাকশান পোটেনশিয়াল, যার কিন্তু মানে একটা স্ট্যান্ডার্ড স্টেটে যেটা শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন, তাহলে সেই স্ট্যান্ডার্ড স্টেটে যে টেম্পারেচার তার একটা ফিক্সড ভ্যালু আছে প্রত্যেকটা রিয়াকশান বা প্রত্যেকটা সাবস্ট্যান্সের জন্য, ইলেকট্রোকেমিক্যাল সিরিজের প্রত্যেকটা কম্পাউন্ডের জন্য বা প্রত্যেকটা স্পিসিসের জন্য তার একটা ফিক্সড E0 ভ্যালু আছে, মানে E0 রিডাকশান, স্ট্যান্ডার্ড রিডাকশান পোটেনশিয়ালের ভ্যালু আছে, এবং সেই ভ্যালুর উপর ডিপেন্ড করেই বোঝা যায় যে কে কাকে প্রতিস্থাপিত করতে পারবে বা পারবে না, এরকম ব্যাপার হচ্ছে। তাহলে এটা হলো রিডাকশান রিয়াকশানের জন্য। তাহলে এই সেম জিনিসটা এবার যদি আমি করি অক্সিডেশন রিয়াকশানের জন্য, তাহলে কি হবে? তাহলে দেখো এখান থেকে যদি করি তাহলে কনসিডার অ্যান্ড অক্সিডেশন রিয়াকশান সেটা কি? সেটা M থেকে Mn প্লাস n ইলেকট্রন হলো এইটা। হ্যাঁ, তাহলে এইটার ক্ষেত্রে সেম ভ্যান্ট অফ রিয়াকশান আইসোথাম, সেটা হচ্ছে ডেল্টা G0 প্লাস RT ln অ্যাক্টিভিটি অফ অক্সিডেন্ট বাই অ্যাক্টিভিটি অফ রিডাক্ট্যান্ট হয়ে যাবে, মানে অ্যাক্টিভিটি অফ Mn প্লাস বাই অ্যাক্টিভিটি অফ M হবে, সেটাকে আমি ইন জেনারেল একটা লাইন স্কিপ করে লিখে দিলাম। তাহলে এখান থেকে এইটা হচ্ছে মাইনাস NFE অক্সিডেশন মাইনাস NFE0 অক্সিডেশন প্লাস RT ln অ্যাক্টিভিটি অফ অক্সিডেশন বাই অ্যাক্টিভিটি অফ রিডাকশান, এইটা। আচ্ছা, তাহলে এখান থেকে E অফ অক্সিডেশন ইজ ইকুয়ালস টু E0 অফ অক্সিডেশন মাইনাস RT বাই NF ln অ্যাক্টিভিটি অফ অক্সিডেশন বাই অ্যাক্টিভিটি অফ রিডাকশান, এটা হচ্ছে। এবার এখানেও যদি এই মাইনাসটা মনে করতে না চাও তাহলে রিডাকশানটা ওপরে লিখে দেবো, কিন্তু কথাটা হচ্ছে জেনারেলি আমরা রিডাকশান পোটেনশিয়াল নিয়ে কথাবার্তা বলি, ঠিক আছে? সেই জন্য রিডাকশান পোটেনশিয়ালের ক্ষেত্রে ওটা বেশি ইম্পর্টেন্ট। এবার কেন বলি কী বলি সেটাতে আসছি, এটা। তাহলে যেখানে এই অক্সিডেশনটা হচ্ছে অক্সিডেশন পোটেনশিয়াল অ্যান্ড E0 অক্সিডেশনটা হচ্ছে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল, ওটা হবে। এবার দেখো, এবার এই রিয়াকশানগুলোর দিকে তাকাও, মানে এটা যদি আমার 1 নম্বর রিয়াকশান হয় আর এটা যদি আমার 2 নম্বর রিয়াকশান হয়, এই রিয়াকশান দুটোর দিকে তাকাও। দেখো রিয়াকশান দুটো কিন্তু এক্স্যাক্টলি অপোজিট টু ইচ আদার। তাহলে যদি এক্স্যাক্টলি অপোজিট টু ইচ আদার যদি হয়, তার মানে তাদের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? মানে গিভস ফ্রি এনার্জি যেহেতু স্টেট ফাংশন, তাহলে এক্স্যাক্টলি সেটার অপোজিট সমান বাট অপোজিট ইন সাইন হয়ে যাবে, কারণ এটা যদি স্টেট ফাংশন গিভস ফ্রি এনার্জি। তাহলে রিয়াকশান 1 and 2 are opposite to each other and মানে gives free energy বা change and change in gives free energy will be, মানে gives free energy স্টেট ফাংশন হওয়ার জন্য চেঞ্জ ইন gives free energy কে লিখতে পারি ডেল্টা OXG ইজ ইকুয়াল টু মাইনাস অফ ডেল্টা জে রিডাকশান অফ জি, এটা লিখতে পারি। তাহলে এখান থেকে মাইনাস NFE অক্সিডেশন ইজ ইকুয়ালস টু মাইনাস অফ মাইনাস NFE রিডাকশান, এটা লিখতে পারি। তাহলে এখান থেকে কি লিখতে পারি? যে E অফ অক্সিডেশন ইকুয়ালস টু মাইনাস অফ E রিডাকশান। তাহলে দেখো
তাহলে অক্সিডেশন পোটেনশিয়াল ইজ নাথিং বাট দ্য নেগেটিভ অফ রিডাকশন পোটেনশিয়াল হচ্ছে। অক্সিডেশন পোটেনশিয়াল যদি একই পার্টিকুলার একটাই মেটাল যদি থাকে তাহলে সেটা হচ্ছে, আর যদি সেটা না হয় মানে মানে আমি বলতে চাইছি যে কোনো রিয়াকশনের ক্ষেত্রেই যেটা রিডাকশন হচ্ছে সেটার উল্টো দিকটা লিখে দিলেই তো অক্সিডেশন হয়ে যাবে। তার মানে কোনো একটা রিডাকশন পোটেনশিয়াল নিয়ে যখন আমরা কাজ করছি তার সে ইকুয়াল বাট অপোজিট সাইন করলেই কিন্তু তোমার কাছে অক্সিডেশন পোটেনশিয়ালও আছে, আমি সেটা বোঝাতে চাইছি। ঠিক আছে, তাহলে অক্সিডেশন পোটেনশিয়াল ইজ নাথিং বাট দ্য নেগেটিভ অফ রিডাকশন পোটেনশিয়াল। তাহলে সিমিলারলি স্ট্যান্ডার্ড স্টেটে যেটা হবে এটা হবে এটা। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে আমরা কি লিখতে পারি, তাহলে এখান থেকে এবার কি লিখতে পারি যে যে এই যে ওপরের যে ইকুয়েশানটা দাঁড়ায় একটুখানি নাম দিই না, এটা সব কারণে গুলিয়ে যাচ্ছে। এইটাকে আমি বলি 3 নম্বর ইকুয়েশান, আর এইটাকে আমি বলছি মানে একটু আগে পরে করলাম, হ্যাঁ, একই টাইপটা বোঝানোর জন্য। তাহলে এই 4 নম্বর ইকুয়েশান, তাহলে এটাকে এখন কি লেখা যাবে 4 নম্বর ইকুয়েশানটাকে, তাহলে নাও দ্য ইকুয়েশান 4 now can be written as, দেখো তো এটাকে কী লেখা যাবে, আমি কি বলেছি ই অক্সটা হচ্ছে মাইনাস অফ ই রিডাকশান, তাহলে সেটাকে ধরো আমি লিখছি মাইনাস অফ ই রিডাকশান ইজ ইকুয়ালস টু ওইটাও মাইনাস অফ ই রিডাকশান, ই জিরো রিডাকশান হয়ে গেল মাইনাস RT বাই NF ln অ্যাক্টিভিটি অফ অক্সিডেন্ট বাই অ্যাক্টিভিটি অফ রিডাক্ট্যান্ট। এটা হলো, তাহলে মাইনাসগুলো যদি তুলে দিই তাহলে ই রিডাকশান is equals to E0 reduction plus RT by NF ln activity of oxidant by activity of reductant। এটাই তো পেয়েছিলে রিডাকশান পোটেনশিয়ালের জন্য, এই রিয়াকশানের জন্য এটাই পেয়েছিলাম, 1 নম্বর ইকুয়েশানটাই পেয়েছিলাম। তাহলে হয়ে গেল। তাহলে তুমি এখন ইন জেনারেল লিখতে পারো, মানে এইটা ধরো আমি বলছি 5 নম্বর ইকুয়েশান, এইটা 5 নম্বর ইকুয়েশান, আর অন্যদিকে এই যে এটা লিখেছিলাম এই যে 3 নম্বর ইকুয়েশানটা, সেম ইকুয়েশানটাই তো পেয়েছি, তাহলে দুটোকে আমি একসাথে কি লিখতে পারি, তাহলে ইকুয়েশান 3 and 5 can combinedly written as E equals to E0 plus RT by NF ln activity of oxidant by activity of reductant। তাহলে আর ওই ই রিডাকশান বা E0 রিডাকশান লেখার দরকার নেই, এটা হয়ে যাবে, এটা হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এইটাকে বলা হয় নার্স্ট ইকুয়েশন। হোয়ার ইটা কিন্তু রিডাকশান পোটেনশিয়ালই, কিন্তু আলাদা করে রিডাকশান লেখার দরকার নেই, কারণ আমরা তো দুদিক থেকেই দেখলাম যে আলটিমেটলি একই ইকুয়েশানে পৌঁছাচ্ছে। তাহলে ই ইজ দ্য reduction potential and E0 is the standard reduction potential। ঠিক আছে, এটা কিন্তু হলো এইটা, তাহলে এটাকে আমি বলছি 6 নম্বর ইকুয়েশন এইটা, হ্যাঁ এইটা। আচ্ছা দাঁড়া, আরও কিন্তু একটু পড়বো, যে কিছুক্ষণ মাঝখানে গল্প করলাম না, আর 10-15 মিনিট একটুখানি দেখে নাও। ঠিক আছে, এইটা অ্যান্ড দিস ইকুয়েশন 6 is the নার্স্ট ইকুয়েশন, এটাকে বলে নার্স্ট ইকুয়েশন। মানে আগে যেগুলো লিখেছি প্রত্যেকটাই নার্স্ট ইকুয়েশন, মানে এটা ফাইনাল নার্স্ট ইকুয়েশন বলতে পারে। এটা আরও কিছু ভ্যারিয়েশন হবে, সেটা আমরা দেখবো এক এক করে। এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এটা
আচ্ছা, এবার এই ইকুয়েশন 6 কে কিভাবে আরো লেখা যায় দেখো। ইকুয়েশন 6 ক্যান বি রিটেন অ্যাজ ওই ইটা E0 প্লাস আমি এটাকে করছি এলএনটাকে আমি লগে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে কী করতে হবে, 2.303 দিয়ে গুণ করতে হবে RT/NF log to the base 10 অ্যাক্টিভিটি অফ অক্সিডেশন, মানে অক্সিডেন্ট বাই অ্যাক্টিভিটি অফ রিডাক্টেন্ট। এটা তাহলে এবার এখানে আমি আরেকটু এটাকে ভ্যারিয়েশন করছি। E0 প্লাস 2.303 R ইন্টু 298 কেলভিন বাই F, হ্যাঁ, ইন্টু 1/N ইন্টু এই যে 298 কেলভিন দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে ভাগ করতে হবে। আর এখন একটা টেম্পারেচার পড়ে আছে, সেটাকে আমি করছি T/298 কেলভিন। তাহলে আমার আগের জিনিসেই থাকলো, করে লগ টু দ্য বেস 10 অ্যাক্টিভিটি অফ অক্সিডেন্ট বাই অ্যাক্টিভিটি অফ রিডাক্টেন্ট। এটা হলো, ঠিক আছে? এইবার এই যে এই টার্মটা, এই 2.303 R ইন্টু 298 কেলভিন বাই F, এইটার ভ্যালু কত? 2.303 ইন্টু এটাকে যদি তুমি জুলে লেখো 8.314 জুল পার কেলভিন পার মোল ইন্টু 298 কেলভিন বাই এটা হচ্ছে 96,500 কুলম পার মোল। এইটার ভ্যালুটা বেরোয় হচ্ছে 0.0591 ভোল্ট। এটা তাহলে সেক্ষেত্রে দেন আমরা লিখতে পারি ইটা হচ্ছে E0 প্লাস 2.30 প্লাস 0.0591 বাই N T/298 কেলভিন log to the base 10 activity of oxidant by activity of reductant। এইটা ঠিক আছে, এইটা হবে। আর যখন তোমার এক্সপেরিমেন্টাল টেম্পারেচারটাও যদি 298 কেলভিন হয়, মানে এটা হচ্ছে গিয়ে ফাইনাল ইন জেনারেল ফর্ম, মানে এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট ফর্ম অফ দ্য নাস্ট ইকুয়েশন, যেটাকে ধরো আমি বলছি 7 নম্বর ইকুয়েশন। বাট ইন স্পেশাল কেস এই ইটা হবে হচ্ছে মানে ইন স্পেশাল কেস যখন টিটা ইটসেলফ 298 কেলভিন, তখন ইটা E0 প্লাস 2.30 প্লাস 0.0591 বাই N log of activity of oxidant by activity of reductant। এটা হবে log to the base 10। মানে সেই জন্য সবসময় ইন জেনারেল ওই ইকুয়েশন 7-এর মতো করে লেখা ভালো। এরপরে যেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল টেম্পারেচারটা যেমন হবে সেই অনুযায়ী টেম্পারেচারটা বসবে, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু এইটা হচ্ছে নাস্ট ইকুয়েশন। আচ্ছা, এবার এখান থেকে আরও কিছু লেখা যেতে পারে। দেখো, সবসময় বেটার হচ্ছে মানে ক্যাথোডের জন্য তুমি আলাদা করে নাস্ট ইকুয়েশন লিখে ফেলো, অ্যানোডের জন্য তুমি আলাদা করে নাস্ট ইকুয়েশন লিখে ফেলো, লিখে সেখান থেকে টোটাল রিয়াকশান, মানে আমাদের কাজটা কি, আমাদের কাজটা হচ্ছে তোমার নাস্ট ইকুয়েশন কী দিচ্ছে। নাস্ট ইকুয়েশন তো আমার মানে রিয়াকশান পোটেনশিয়াল বা অক্সিডেশন পোটেনশিয়াল এইভাবে দেবে, তাই তো? তার মানে কি আমার মানে যেটাকে বলা ইলেকট্রন পোটেনশিয়াল,
মানে রিডাকশন পোটেনশিয়াল বা যেটাকে বলা হয় ইলেকট্রিক পোটেনশিয়াল বা ইলেকট্রোড পোটেনশিয়াল যেটাকে বলা হয় সেটা বার করতে হবে। তাহলে যদি আমি টোটাল রিয়াকশনের জন্য অ্যাজ এ হোল বার করতে চাই তখন কী করবো? মানে এখানে তো আমি যেটা লিখেছি আমি সেখানে হয়তো আমি আলটিমেটলি দেখলাম যে অক্সিডেশন রিয়াকশনে যদি কনসিডার করি সেটা আলটিমেটলি ওই রিডাকশন রিয়াকশনের ইকুয়েশনেই পৌঁছে যাচ্ছে, আমি দেখলাম। সেই জন্য আমি লাস্ট ইকুয়েশনটাকে দিয়ে লিখছি, বাট আমার মাথায় কিন্তু আছে এটা হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল, রিডাকশন রিয়াকশনের জন্য দিচ্ছে। এবার সেখান থেকে আমি তাহলে অক্সিডেশন পোটেনশিয়ালটাও আমার পেতে হবে, কারণ আমাকে তো টোটাল রিয়াকশনের জন্য পোটেনশিয়ালটা পেতে হবে, মানে ইলেকট্রোমোটিভ ফোর্সটা পেতে হবে। তাহলে টোটাল সেলটার জন্য ইলেকট্রোমোটিভ ফোর্সটা পেতে হবে, আর এটা তো আমাকে দিচ্ছে রিডাকশন পোটেনশিয়াল। এবার আমি তো কোনো একটা রিয়াকশানের জন্য যে রিডাকশন পোটেনশিয়াল যেটা পেলাম সেটাকে উল্টে দিয়ে অক্সিডেশন পোটেনশিয়াল বলতে পারবো না। আমি বলছি যে যদি একটাই, মানে তুমি যদি একটা কোনো পার্টিকুলার রিয়াকশান আমি টার্গেট করি, মানে একটা হাফ সেল রিয়াকশান যদি দেখি, সেটা যদি রিয়াকশান হয় তাহলে তাকে উল্টে দিলেই তো অক্সিডেশন রিয়াকশান পেয়ে যাবো। ওই একই সাবস্টেন্সের কথা বলছি, তার জন্য মানে কোনো একটা পার্টিকুলার হাফ সেল রিয়াকশানের জন্য হাফ সেল রিয়াকশানটা যদি রিয়াকশান হয় তাকে উল্টে দিলেই তো অক্সিডেশন রিয়াকশান পেয়ে যাবো। তার মানে ওই রিয়াকশানের জন্য যদি রিয়াকশান পোটেনশিয়াল পাই তার ইকুয়াল বাট অপোজিট ইন সাইন হলে অক্সিডেশন পোটেনশিয়াল পেয়ে যাবো সেইটা। বাট একটা ফুল রিয়াকশানের মধ্যে তো দুটো হাফ সেলই আছে, নিশ্চয়ই একটা হাফ সেলের অপোজিট ইন সাইন মানে অন্য হাফ সেলের রিয়াকশান পোটেনশিয়াল হবে না, সেটা তো হবে না, সাবস্টেন্সটা একই হতে হবে, তার জন্য আমি এটা বললাম। তাহলে ফুল রিয়াকশানের জন্য কোনো একটা ফুল রিয়াকশানের জন্য ফুল ইলেকট্রোমোটিভ ফোর্স কী করে পাবো সেইটা, তো সেইটার কথাটা হচ্ছে অক্সিডেশনের জন্য প্রথমে করো, রিডাকশানের জন্য প্রথমে করো, তারপরে টোটালটার জন্য বার করো। এবার টোটালটার জন্য সেই রিলেশনটা কী হবে সেইটা আমরা একটু আজকে এখন দেখি, ঠিক আছে? সেটা দেখলেই হয়ে যাবে। তাহলে আমরা একটা ফুল রিয়াকশান কনসিডার করি, যে কনসিডার এ full reaction Zn plus USO4 থেকে ZnSO4 plus Cu, এইটা ঠিক আছে। তাহলে এইটার ক্ষেত্রে অ্যানোড হাফ সেল রিয়াকশনটা কি? অ্যানোড হাফ সেল রিয়াকশন সেটা হচ্ছে Zn মানে অ্যানোডে তো অ্যানোড হাফ সেল রিয়াকশন অর অক্সিডেশন, তাহলে Zn সলিড থেকে Zn2 প্লাস ইলেকট্রন ছেড়ে দিচ্ছে এইটা। তাহলে এটার জন্য লাস্ট ইকুয়েশন কেমন হবে? এটার জন্য মানে এইটার জন্য যদি আমি বলি ডেল্টা জি অক্সিডেশন চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি, তাহলে এটার জন্য লাস্ট ইকুয়েশন কী হবে? যদি ওটা লেখা দরকার ছিল না, এটা অ্যানোড অর এটাকে না অনেক সময় এরকমভাবে লেখে Zn থেকে Zn2 প্লাস হচ্ছে তো এইভাবে অনেক সময় লেখে, ঠিক আছে? এইটা ইকুয়ালস টু হবে হচ্ছে E0 অ্যানোড প্লাস 0.0591/2, এটা (0.0591/2) into T/298 Kelvin into log to the base 10 activity of Zn2 plus aqueous by activity of Zn solid, এটা হবে, ঠিক আছে? আর অন দ্য আদার হ্যান্ড এটা আমাকে পেজ নিতে হবে। On the other hand, cathode half cell reaction or reduction হবে মানে ক্যাথোডে ক্যাটায়ন, মানে অ্যানোডে অ্যানায়ন যায়, ক্যাথোডে ক্যাটায়ন যায়, ক্যাথোডে ক্যাটায়ন যায় গিয়ে ইলেকট্রনকে নেয়, ঠিক আছে? সেই জন্য ওটা সবসময় ইলেকট্রন ডেফিসিয়েন্ট থাকে, আর অ্যানোডে অ্যানায়ন গিয়ে ইলেকট্রন ছেড়ে দেয়, সেই জন্য সবসময় ওটা ইলেকট্রন রিচ থাকে, ঠিক আছে? তাহলে ক্যাথোডে ক্যাটায়ন যাবে, তাহলে ক্যাটায়নগুলো যাবে Cu2 প্লাস অ্যাকুয়াস প্লাস দুটো ইলেকট্রন নেবে, নিয়ে তোমার হচ্ছে গিয়ে Cu সলিড তৈরি করবে,
তাহলে এর জন্য আমার যদি এটা হয় ডেল্টা জি রিডাকশান, তাহলে এর লাস্ট ইকুয়েশনটা হবে হচ্ছে ই রিডাকশানটা হচ্ছে E0 রিডাকশান প্লাস 0.0591 বাই টি বাই 2 ইন্টু 298 কেলভিন ইন্টু লগ টু দ্য বেস 10 অ্যাক্টিভিটি অফ অক্সিডেন্ট। ঠিক আছে, অ্যাক্টিভিটি অফ অক্সিডেন্ট মানে এখানে রিডাকশান বলে লিখলাম, রিডাকশান লেখার দরকার নেই, আমি এটা ক্যাথোড বলে লিখি। ক্যাথোড, অথবা অনেকে এটা এইভাবেও লেখে সিইউ 2+ থেকে সিইউ, তো এরকমভাবেও লেখে এইটা। তাহলে এটার ক্ষেত্রে অ্যাক্টিভিটি অফ অক্সিডেন্ট আগে হবে, তার মানে অ্যাক্টিভিটি অফ সিইউ 2+ অ্যাকুয়াস বাই অ্যাক্টিভিটি অফ সিইউ সলিড, এটা হবে এইটা। তাহলে এবার এই দুটো থেকে ওভারঅল রিয়াকশানটা কি হয়, অনেকবার এর আগে লিখেছি, আরেকবার লিখছি। তাহলে ওভারঅল রিয়াকশানটা হচ্ছে সিইউ 2+ অ্যাকুয়াস প্লাস জিঙ্ক থেকে Zn 2+ অ্যাকুয়াস প্লাস সিইউ সলিড হচ্ছে, সিইউ সলিড, এটা হচ্ছে জিঙ্ক সলিড, এটা হচ্ছে। তাহলে এটার জন্য টোটাল গিভস ফ্রি এনার্জি চেঞ্জটা কী হবে, টোটাল gives free energy change delta G equals to delta G oxidation plus delta G reduction, এটাই তো হওয়া উচিত, কারণ দুটো রিয়াকশান মিলে টোটাল একটা রিয়াকশান হচ্ছে। এবার gives free energy the state property, তাহলে এটা হবে। তাহলে এখান থেকে মাইনাস NF ই সেল বলবো এটা, কারণ এটা ফুল রিয়াকশানের জন্য ডেল্টা জিটা তো ফুল রিয়াকশানের জন্য গিভস ফ্রি এনার্জি চেঞ্জ, ডেল্টা জি সে। এই আচ্ছা, তোমরা যে বলছো তোমরা স্যারের খোঁজ রাখতে না, তোমরা ইউটিউব দেখোনি স্যারের ফার্স্ট ইয়ারে? না, তখন জানতাম না, আমাদের তো দাদা এসেই ছিল আপনার তো সেকেন্ড সেমের পর, মানে থার্ড সেমের দিকে, তারপর তো জানতে পারলাম, তাও তখন খুব একটা ইয়ে করে জানতাম না, কারণ আমাদের তো ওই করোনা পিরিয়ড থেকে এসব বন্ধ হয়ে গেছিল, তো সেই কারণে আমার ভাবিনি। তারপরে যখন দেখলাম তো আমাদের সিনিয়রটা এটা নিয়ে অ্যাপ্রোচ করছে, তখন আমরা ভাবলাম যে দেওয়াটা দরকার। ও, তোমরা ইউটিউবও জানতে না স্যারের ইউটিউবটা তো অনেকের দেখো। জানতাম না, তারপরে ওই থার্ড সেমিস্টার পরীক্ষা, তখন পরীক্ষা হেল্প করেছিল। ও আচ্ছা আচ্ছা, তোমরা তোমাদের বাকিদেরকেও বলো স্যারের কাছে পড়ো, স্যারের থেকে ভালো ফিজিক্যাল কেমিস্ট্রি কেউ জানে না। আমি তো 1-2 দিন পড়াই, আমার পড়ানো আর কি, আর আমি পড়িয়ে দিলেও তোমার হচ্ছে কি আমার পড়ানো যদি ভালো নাও লাগে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, নোটটা হয়ে যাচ্ছে, স্যারের তো ইউটিউবে ভিডিও আছে, তো এখন আমি পড়ালেও তোমাদের ক্ষতির কিছু নেই, কিন্তু স্যার পড়ালে অনেক লাভ আছে। এখানে অনেকে ইয়ে করবে না, কারণ আমাদের কলেজে একটা প্রবলেম আছে, আমাদের মানে জানতে পারলে আর কি অনেক কিছু ক্লাসে অনেক কোনো কথা বলে। ও, সেটা কি শুধু পার্টিকুলারলি স্যারকে টার্গেট করে নাকি যে কোনো কারোর কাছে পড়লে? না না, বাইরে পড়লে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওইসব ব্যাপারে আমি কথা বলবো না, ওগুলো স্যার ভালো জানে, বাট হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হয়ে যাবে মাইনাস NF ই অক্সিডেশন মাইনাস NF ই রিডাকশান এইটা। তাহলে এখান থেকে ই সেলটা হয়ে যাবে ই অক্সিডেশন, মানে ই অক্সিডেশন প্লাস ই রিডাকশান এইটা। এবার ই অক্সিডেশন মানেটা কি, মানে ই অক্সিডেশন প্লাস ই রিডাকশান। আচ্ছা, এবার ই অক্সিডেশন মানে হচ্ছে ই মানে মাইনাস অফ ই অ্যানোড প্লাস ই ক্যাথোড। তার কারণ কি দেখো, অক্সিডেশন, দেখো অ্যানোডে তো অক্সিডেশন রিয়াকশান হচ্ছে, তাই গেল
এই যে অ্যানোডে অক্সিডেশন রিয়াকশান হচ্ছে, তাহলে এইটার জন্য যে এটা চেঞ্জ হবে, তাহলে সেটা হবে হচ্ছে আমি ই অ্যানোড বলে লিখতে পারি, তাহলে প্লাস ই ক্যাথোড, তাহলে সেখান থেকে ই সেলটা হচ্ছে ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। এইটা হচ্ছে সব সময়ের জন্য ট্রু। অলওয়েজ, সব সময় এটা সত্যি, মানে টোটাল ই সেলটা হচ্ছে ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ব্যাপার। মানে কি হলো বলো তো, আমি তো এইখানে দেখো এই যে ই অ্যানোড যেটা আমরা যেটা এটা লিখেছি, এটা তো রিয়াকশানের জন্য লিখেছি, আর এখানে তো আমার দরকার হচ্ছে অক্সিডেশন। তাহলে এইটার জন্য যে ই অ্যানোডটা আমি পাবো সেটা হচ্ছে ওই অক্সিডেশন রিয়াকশানেরই রিডাকশান পোটেনশিয়াল পাচ্ছি, বাট আমার তো দরকার অক্সিডেশন পোটেনশিয়াল। এবার অক্সিডেশন কোনো একটা পার্টিকুলার রিয়াকশানের জন্য অক্সিডেশন পোটেনশিয়াল রিডাকশান পোটেনশিয়ালের রিলেশনটা কি, মাইনাস ইন সাইন, ইকুয়াল বাট মাইনাস ইন সাইন, তাহলে এটাকে আমি সেজন্য মাইনাস অফ ই অ্যানোড লিখলাম। মানে আমার তো অক্সিডেশন পোটেনশিয়ালটা চাই, আর ই অ্যানোডটা এখানে তো অক্সিডেশন রিয়াকশানের জন্য রিডাকশান পোটেনশিয়াল, তাহলে তার অক্সিডেশন পোটেনশিয়ালটা কী হবে, মাইনাস অফ দ্যাট হবে, সেই জন্য এইটা। তাহলে এটা হচ্ছে ক্যাথোড মাইনাস অ্যানোড। তাহলে আমি ই সেল পেয়ে গেলাম। এইবার আমি ই ক্যাথোড কী করে বের করতে হয় জানি, ই অ্যানোড কী করে বের করতে হয় জানি, তাহলে আমি ই সেল বের করতে পারবো। তাহলে সেটা লিখে দিই এখানে, সেটা করে ফেলি। তাহলে ইন আওয়ার কেস ই সেল হচ্ছে, তাহলে ক্যাথোড মাইনাস অ্যানোড, তাহলে প্রথমে আগে ক্যাথোডটা লিখি, E0 ক্যাথোড প্লাস 0.0591/2, মানে এগুলো সব আগে লিখে এসছি, ওটাই এখন লিখছি কিন্তু, T/298 কেলভিন লগ অফ, ক্যাথোডটা কী লিখেছিলে দেখো, এটা লিখেছিলাম Cu2 প্লাস বাই Cu, তাহলে অ্যাক্টিভিটি অফ Cu2 প্লাস অ্যাকুয়াস বাই অ্যাক্টিভিটি অফ CuS, এইটা একটা হলো মাইনাস ই অ্যানোড। তাহলে এইটা পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিলাম, মাইনাস ই অ্যানোড যেটা হচ্ছে E0 অ্যানোড প্লাস 0.0591/2 T/298 কেলভিন লগ টু দ্য বেস 10। ওটা কি, এটা কি ছিল, এটা ছিল হচ্ছে কি Zn2 প্লাস বাই Zn, তাহলে অ্যাক্টিভিটি অফ Zn2 প্লাস অ্যাকুয়াস বাই অ্যাক্টিভিটি অফ Zn সলিড, এটা হয়ে গেল, এটা হলো। তাহলে এবার এটাকে ভেঙে লিখে ফেলি, তাহলে এটা হয়ে গেল E0 অফ ক্যাথোড মাইনাস E0 অফ অ্যানোড, এইটা প্লাস 0.0591/2 লগ অফ, এটা কী হবে, অ্যাক্টিভিটি অফ Cu2 প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ Zns বাই অ্যাক্টিভিটি অফ Zn2 প্লাস, মানে এটা হচ্ছে অ্যাকুয়াস লিখি, এটা অ্যাকুয়াস লিখি, অ্যাক্টিভিটি অফ CuS লগ টু দ্য বেস 10, এটা হয়ে যাবে। এইবার এখান থেকে এটা জানি যে কোনো সলিড মানে স্ট্যান্ডার্ড মানে কোনো একটা মানে পিওর সলিড যদি হয় তার অ্যাক্টিভিটি 1 হয়, তাহলে Zns আর কপার এসের অ্যাক্টিভিটি 1, তাহলে এখান থেকে ই সেলটা হবে এইটা যেটা, এইটা হচ্ছে গিয়ে লেখা হয় E0 সেল। স্ট্যান্ডার্ড স্টেটে টোটাল রিয়াকশান বা টোটাল সেলটার কেমিক্যাল পোটেনশিয়াল E0 সেল প্লাস 0.0591/2, ও আচ্ছা এখানে একটা সরি এখানে একটা ভুল হয়ে গেল, এইখানে বাজেভাবে লিখছি আর কি, T/298 কেলভিন এই টার্মটা আছে, ঠিক আছে। তাহলে T/298 কেলভিন লগ টু দ্য বেস 10 অ্যাক্টিভিটি অফ Cu2 প্লাস অ্যাকুয়াস বাই অ্যাক্টিভিটি অফ Zn2 প্লাস অ্যাকুয়াস, এইটা হয়ে গেল অ্যাজ অ্যাক্টিভিটি অফ Cu সলিড
is equals to activity of Z in solid is equals to 1. তাহলে এইটা হয়ে গেল আমার টোটাল সেলের জন্য মানে ইলেকট্রোমোটিভ ফোর্স। এইটা তাহলে এটা হয়ে গেল নাস্ট ইকুয়েশন ফর দ্য ওভারঅল রিয়াকশান। এইটা তাহলে সবসময় মানে এরকম মানে সবসময় এটার মানে করবে যেটা যে হাফ সেলের জন্য ই সেলগুলো বার করে নেবে, হাফ সেলের জন্য ই সেলগুলো বার করে নেবে, তারপরে মানে টোটাল ই সেলটা বার করবে। সবসময় এটা বেটার। মানে তাহলে সাজেশন হচ্ছে যে রাইট দ্য নাস্ট equation for the half cell reaction to get E cathode and E anode and finally E cell equals to E cathode minus E anode। এটা হচ্ছে সবসময় বেটার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। আচ্ছা দেখো এখানে আর একটা ব্যাপার যে দেখতে পারো যে এই যে ধরো এই যে মানে কন্ডিশন, আমি ধরো এইটাকে এইভাবে লিখছি যে কন্ডিশন, এটা জাস্ট ছোট্ট একটা জিনিস, এটা এইটুকু বলে দিলেই হবে যে কন্ডিশন of spontaneity and equilibrium in terms of EMF, মানে in terms of রিডাকশন পোটেনশিয়াল। এটা যদি বলি তাহলে দেখো এটা কেমনভাবে হবে বলো তো? এটা কি হবে? এটা কিছুই না, যে আমরা জানি অ্যাজ ডেল্টা জি রিয়াকশান সেটা হচ্ছে মাইনাস NFE। এটা হচ্ছে তো মানে ডেল্টা জি রিয়াকশান বলি বা ডেল্টা জি সেল বলতে পারো, ডেল্টা জি যেহেতু সেলের রেসপেক্টে দেখছি সেল বলো, এটা হচ্ছে তো। তাহলে এবার আমরা কি জানি স্পন্টেনিয়াস হতে গেলে কি করতে হবে? ডেল্টা জিটাকে লেস দ্যান 0 হতে হবে। তাহলে ডেল্টা জি যদি লেস দ্যান 0 হয় তাহলে এটাকে মানে তাহলে এই পুরো জিনিসটাকে নেগেটিভ রাখতে গেলে ই সেলকে পজিটিভ হতে হবে, তাই তো? তাহলে সেক্ষেত্রে রিয়াকশানটা স্পন্টেনিয়াসলি হবে। আর যদি ডেল্টা জিটা গ্রেটার দ্যান 0 হয় তাহলে ই সেলটা লেস দ্যান 0 হবে, তাহলে সেক্ষেত্রে রিভার্স রিয়াকশানটা স্পন্টেনিয়াস হবে। আর ইকুইলিব্রিয়ামে কী হবে? ডেল্টা জিটা 0 হয় তাহলে সেক্ষেত্রে মানে ই সেলটা 0 হবে, তখন কিন্তু এটা ইকুইলিব্রিয়াম হ্যাজ বিন এস্টাবলিশড, এই ব্যাপারটা হবে। তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ডেল্টা জি সেলটা যদি লেস দ্যান 0 হয় তার মানে হচ্ছে ই সেল সেটা হচ্ছে গ্রেটার দ্যান 0, তার মানে দেন দ্য রিয়াকশান ইজ spontaneous in the forward direction, আর যদি ডেল্টা জি সেলটা যেটা সেটা যদি গ্রেটার দ্যান 0 হয় তার মানে ই সেলটা হচ্ছে লেস দ্যান 0 হতে হবে, দেন দ্য রিয়াকশান ইজ spontaneous in the reverse direction, আর যদি ডেল্টা জি সেলটা যদি 0 হয় or ই সেলটা যদি 0 হবে দেন the equilibrium has been
এস্টাবলিশড এটা হবে, ঠিক আছে না, ঠিক আছে এটা হবে, এটা কিছু হবে না। এইটা, ঠিক আছে এটা। আচ্ছা তাহলে এখানে আর একটা ছোট জিনিস বলে দিই, এটা হবে, তাহলে কি দেখা গেল তা, থাক না। আচ্ছা ঠিক আছে তাহলে থাক, আচ্ছা ঠিক আছে তাহলে এই অবধি থাক, তাহলে আর দরকার নেই। আরে আর ছোট্ট একটা জিনিস 2 লাইন ছিল, বা ঠিক আছে পরের দিন শুরু করো, ঠিক আছে তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা আজকে অনেকক্ষণই হয়ে গেল, হ্যাঁ সত্যি। তাহলে এটা দেখো, আবার পরের দিন স্যার যা বলবে বলবে, বা আমাকে যদি পড়াতে দেয় আমি বলে দেবো, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে।